দুটো ক্লাসের প্রত্যেক দুটো ক্লাসের আমি টাইম লাইন দিয়ে দিব। যে প্রপার সমাজে লাইন করে গিয়েটা আছে সেটা সিলেক্ট করতে হবে, না হলে যে বল স্কয়ার আইকনটা আছে সেটা ক্লিক করলে ওই অপশনগুলো আছে সেটা সিলেক্ট করতে হবে। একটু আমাদের এখানে মনে হয় ইন্টারাপশন হচ্ছে। অ্যাডমিনের আচ্ছা 1 মিনিট, আমাদের একটু ডিসরাপশন হচ্ছে, আমরা একটু দেখি। হ্যালো, হ্যাঁ একটু আগে কথা হচ্ছিল। আর ভিউটা আপনি ই করবেন, রিসাইজ করে নেবেন যেভাবে বলেছিলাম। ঠিক আছে, হ্যাঁ আমরা শুরু করে দিই। আমাদের সাথে ফাতিমা জামান দিবা জয়েন করেছেন। দিবা আমার খুবই রেগুলার স্টুডেন্ট, আমার প্রিয় একজন স্টুডেন্ট। ঠিক আছে, আমরা শুরু করে দিয়েছি অলরেডি। হ্যাঁ আপনারা দেরি করেছেন 2-1 মিনিট। আরফিল কবির জানাচ্ছেন এখন ওকে, মানে আমি হচ্ছে যে দুটো ক্লাসের রুটিন জানাবো, প্রত্যেক সপ্তাহে ওটা জানিয়ে দিব, সপ্তাহে সপ্তাহে জানিয়ে দিব। আগে থেকে আমি বলতে পারবো না, কারণ আমি কন্টেন্ট নিয়ে একটু দেখে টেকে যে কোনটা ক্লাসটা দিলে ভালো হয় ওইভাবে চিন্তা ভাবনা করে দেই। হয়তো ইংলিশ দিচ্ছি, অল্টার করে ইন্টারন্যাশনালটা দিব, হ্যাঁ ফ্রেজাল ভার্বের দিয়ে দিব। এই জন্য একটু চিন্তা করি দুটো ক্লাসের টাইমলাইন আমরা নেক্সট ডে দিয়ে দিব। আপনারা ইউটিউবের কমিউনিটিতে দেখি যে চেক করেন না, ইউটিউবের কমিউনিটিতে পোস্টার আকারে আমরা দিচ্ছি, সেটাতে দেখবেন ওখানে ক্যাপশন সহ বিভিন্ন ডিটেল সহ দেওয়া হয়। আবার ইনস্টাগ্রামে যারা যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করেন। ইনস্টাগ্রামে যেহেতু আমরা কন্টেন্ট দিচ্ছি সো এটা ওয়েস্ট হয়ে যাবে। আপনারা যদি ইনস্টাগ্রামে সেটা লুফে নিতে না পারেন, আপনারা আমাদের যে কন্টেন্ট গুলো সুন্দর সুন্দর গ্রাফিক্যাল কন্টেন্ট গুলো সেগুলো কিন্তু আসলে আপনারা লুফে নিতে পারছেন না এবং আমাদেরও কষ্টটা আসলে ওয়েস্ট হচ্ছে। সো ইনস্টাগ্রামে ডু ফলো আস। হ্যাঁ যারা ফেসবুকে দিয়েছেন কাইন্ডলি আপনারা ইনস্টাগ্রামও আমাদেরকে ফলো করেন। ইনস্টাগ্রাম হচ্ছে এখন সবচেয়ে ভালো ট্রেন্ড আর কি, ট্রেন্ডি একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুক তো এক সেকেন্ড আমার একটু ফোন নিতে হবে। হ্যালো, তারা তো দেখতে পাচ্ছে বললো। আচ্ছা তাহলে সেটা আবার বের হয়ে করতে হবে। হ্যাঁ মিডিয়াম কোয়ালিটি। সরি ফর দি ইন্টারাপশন, এখানে আমাদের ক্যামেরাটা একটু রেজলিউশনটা অ্যাডজাস্ট করতে হলো। ঠিক আছে, ইনস্টাগ্রাম ইউজ করি না জানাচ্ছেন রাফিউল কবির, ইনস্টাগ্রামটা ইউজ করেন না। আচ্ছা ইনস্টাগ্রাম ইউজ না করলে সেটা আপ টু ইউ, বাট যদি করে থাকেন ডু ফলো আস, কারণ ইনস্টাগ্রামে অনেক কন্টেন্ট আর কি, কন্টেন্ট সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ইনস্টাগ্রাম আমার যেটা মনে হয় ফেসবুকের থেকে। আচ্ছা আমরা শুরু করে দিই। ঠিক আছে আর কমেন্ট নিচ্ছি না। ক্যাম্প ডেভিড আমি গতবারে ছেড়েছিলাম হচ্ছে আপনাদের সবার দেখতে দেখতে সমস্যা হচ্ছে কিনা বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যারা নতুন এসেছেন। হ্যাঁ আমি গতবার সেকেন্ড ইন্তিফাদায় রেখেছিলাম, তো আমি এই জন্য আরো খুব দ্রুত 2-3টা স্লাইড আগের স্লাইড থেকে একটু বেটার ভাবে আমি উপস্থাপন করবো, এই জন্য 2-3টা স্লাইড একটু রিপিট হতে পারে। হ্যাঁ কিন্তু আমি হয়তো একটু আর একটু ভালো বুঝাবো এই কারণে আমি রেখেছি। আচ্ছা প্রেজেন্টের মোডটা নিয়ে নিই। আচ্ছা ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস হচ্ছে আমরা তো জানি যে 1978-এ ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস হলো। তো ওই ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস এর মূল জিনিসটা কি ছিল, মূল দাবিগুলো ছিল হচ্ছে যে সিনাই পেনিনসুলা যে ওই যে 67 ওয়ার, ওই যে 67 এর যে যুদ্ধে সিনাই পেনিনসুলা, গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক সব তো কেড়ে নিল ইসরায়েল, তো গোলান হাইটস সিরিয়া থেকে, তাই না? তো ওই ওয়ারের পরে যে 78-এ যেটা হলো এই অ্যাকর্ডের মাধ্যমে মোদ্দা কথা এটা ছিল, দাবিগুলো ছিল যে এরকম যে আমাদেরকে সিনাই পেনিনসুলাটা ফেরত দিতে হবে। হ্যাঁ ইজিপ্ট বলছে যে সিনাই পেনিনসুলা ফেরত দিতে হবে, ইজিপ্ট রেকগনাইজেস স্টেট অফ ইসরায়েল। তো বিনিময়ে কি সিনাই পেনিনসুলা তো ওই যে বিশাল বড় জায়গা, এখানে আমি একটা ম্যাপ দিয়েছি, ম্যাপটা বড় করলে ফেটে যাচ্ছে এই জন্য ছোট করেই দেওয়া আছে। আপনারা আমি একটু বুঝিয়ে দিলাম, আর যদি দেখতে চান গুগল করতে পারেন, কিন্তু খুব ভালো ম্যাপ আমি পেলাম নাই। ক্যাম্প ডেভিডের যে 78-এর যে জিনিসটা ছিল মানে মোদ্দা কথা যেটা যে সিনাই পেনিনসুলা ফেরত দিতে হবে। আচ্ছা দিবা আমাদেরকে জানিয়েছেন যে না আপু প্রবলেম হচ্ছে না। আচ্ছা
কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। প্রবলেম হলে জানিয়ে দিবেন। আচ্ছা, তাহলে ৭৮-এর মূল পয়েন্টটা কি ছিল? যে সিনাই পেনিনসুলা ইজিপ্ট ফেরত চাচ্ছে। সিনাই পেনিনসুলা ইজিপ্ট হচ্ছে ফেরত চাচ্ছে। আর ইজিপ্টকে বিনিময়ে কি দিতে হবে? ইসরায়েল বলেছে তুমি আমাকে রেকগনাইজ করো, কারণ আরবিক কোনো দেশ ইসরায়েলকে রেকগনাইজ করেনি, এবং ইজিপ্ট তখন খুব পাওয়ারফুল একটা আরব দেশ। হ্যাঁ, যে আরব দেশের মধ্যে অনেক পাওয়ারফুল একটা দেশ হচ্ছে ইজিপ্ট। তো এটা হলো, এবং এর কারণে তো আমরা জানি যে 1971 সালে আনোয়ার সাদাত ইভেন অ্যাসাসিনেটেড হয়ে গেল। তখন প্রেসিডেন্ট ছিল হ্যাঁ ইজিপ্টের আনোয়ার সাদাত। তো তাকে কিন্তু মানে জনগণ এতই ক্ষুব্ধ, আরব ওয়ার্ল্ড এতই ক্ষুব্ধ, একটা সিভিল পার্সন মানে একজন জাস্ট মানে জনৈক একজন ব্যক্তি তাকে মানে ক্ষোভের জন্য খুন করে ফেলে। তো এটা 1981 সালে, এই পর্যন্ত আমরা ছিলাম। তো যেটা হলো ইসরায়েলের জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল, এটা একটা ডিপ্লোম্যাটিক উইং ছিল। এবং এই ম্যাপটাতে ছোট করে দেখানো আছে ৭৮-এ ক্যাম্প ডেভিড 2 ক্যাম্প ডেভিডে এই প্রথমে এই অংশটা ফেরত দেয়, তারপরে এই অংশ, মানে এইভাবে ধাপে ধাপে। সিনাই পেনিনসুলা তো বিশাল বড় এলাকা, এই জায়গাটা হচ্ছে আস্তে আস্তে ফেরত দিয়ে দেয় হচ্ছে ইসরায়েল। এবং এই যে সবুজ জায়গাটা দেখছেন এখানে যে লিজেন্ড দেওয়া আছে, আর অকুপাইড ওয়েস্ট ব্যাংক, এই যে গ্রে গ্রে ম্যাপটা আপনারা পরে স্লাইডে তো পাবেনই, দেখবেন, কিন্তু ম্যাপটা খুব ছোট ছিল, বড় করলে ফেটে যাচ্ছে। আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, কিন্তু এটার ভালো ম্যাপ আমি পাইনি, বাট এটা হচ্ছে মোদ্দা কথা। তারপরে যেটা হলো এই ৭৮-এর ক্যাম্প ডেভিডের অ্যাকর্ডের পরে নো মোর আউটরাইট ওয়ার্স, মানে খুব জোরালো যুদ্ধ আরব ওয়ার্ল্ডে তখন কমে গেল এই ক্যাম্প ডেভিডের পরে, সিনাই পেনিনসুলা যখন ফেরত পেল ইজিপ্ট। তারপরে পিএলও কি করলো? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হলো, উদ্ভূত হলো, যে প্যালেস্টাইনকে তো এখন রিপ্রেজেন্ট করতে হবে। এই ক্যাম্প ডেভিডেরই একটা ছিল যে প্যালেস্টাইনের রিপ্রেজেন্টেটিভ একটা দল আসবে, এবং তারপরে কি হলো পলিটিক্যাল এবং টেরর অ্যাটাকস এর মাধ্যমে পিএলও কিন্তু বিভিন্নভাবে তার জানান দিল যে না, এখন আসলে প্যালেস্টাইনের মানুষের পক্ষে বলার আসলে কেউ নেই, কারণ আরব ওয়ার্ল্ডও এখন কিন্তু প্যালেস্টাইনের সাথ ওই যে ছেড়ে দিয়েছে। তারা তো নিজেদেরটা নিয়ে ব্যস্ত, যে আমরা সিনাই পেনিনসুলা ফেরত পেলাম, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিল, এখন প্যালেস্টাইনের পক্ষে আর কে বলবে? এখন আরবরাও চুপচাপ, অন্যান্য যে দেশ, যে ইরাক, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে ইজিপ্ট, তারপরে আপনার সিরিয়া। তো এই কারণে পিএলও বা পিএলও কি হলো, উদ্ভূত হলো, এবং তারা বিভিন্ন যে প্লেন হাইজ্যাক্স, তাদের একদম ট্রেডমার্কই ছিল, তারা প্লেন হাইজ্যাক্স করতো, মানে বিভিন্ন টেরর অ্যাটাকের মাধ্যমে হচ্ছে তাদের দাবিগুলো জানান দিত। ঠিক আছে, আচ্ছা পরে এসে যাই। আমার প্রথম 2-3টা স্লাইড একটু রিপিটেড মনে হতে পারে আপনাদের, কারণ আমি মনে হচ্ছে যে গতবারের বক্তব্য থেকে আমি আরেকটু ভালোভাবে বক্তব্যটা কি করি। তো এখানে দেখেন আমি হামাসের একটা তুলে ধরেছি ডিটেল, উইকিপিডিয়া থেকে ডিটেলটা দিয়েছি, যে 87 এই ক্যাম্প ডেভিড, তার ৭৮, এরপরে ঠিক 9 বছরের মধ্যে 1987 সালে উইকিপিডিয়া ডিটেলটা আছে, আপনারা দেখতে পারেন। খুব বেশি ইম্পর্টেন্ট না যে এত ডিটেলে, কিন্তু হামাস একটা শর্ট কোশ্চেন আসতে পারে। আমি যেমন আমাদের কোশ্চেনে ছিল যে যত টেরোরিস্ট আছে, টেরোরিস্ট গ্রুপ আছে, তো ওইভাবে ছোট ছোট আকারে আসতে পারে, এই কারণে একটু ডিটেল জেনে রাখলে আপনি লিখে আসতে পারবেন। তো এখানে দেখেন যে স্পোক্স পারসন কে 1987 দেখেন উদ্ভূত হয়েছে, ফাউন্ডেড ইন 1987, দেখেন 1987 দেওয়াই আছে। এখানে কি হামাসের অর্থ হচ্ছে কারেজ, আমি অনলাইনে পড়েছি, আপনারাও দেখে নেবেন, একটু দেখে নিয়েন। হ্যাঁ, আমি এটা জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিলাম। এখানে দেখেন তাদের মেইন হচ্ছে হেডকোয়ার্টার, দেখেন গাজা স্ট্রিপ। এরপরে কি হলো, হামাসকে আমরা জানি এক্সট্রিমিস্ট একটা দল, যে হচ্ছে যে বলছে যে প্যালেস্টাইন, পিএলও যেমন কি একটু মধ্যপন্থায় বিশ্বাসী, যে আমরাও থাকবো, ইসরায়েলও থাকবে। ইসরায়েলকে একটা মোটামুটি স্বীকৃতি দেওয়া হলো যে হ্যাঁ ইসরায়েলের অধিকার আছে, কিন্তু হামাস হচ্ছে যে না, ইসরায়েলের কোনো অধিকারই নাই, যে আমাদের এই ভূমিটা তো আমাদের, এই ভূমিতে কখনোই কোনো ইহুদি দেশ হতে পারে না। তো এই কারণে 1987 এর পর থেকে এই হামাস রাইজ হলো, এবং তারা ফাউন্ডেড হলো, এই যে দেখেন 1987-এ। এখানে হচ্ছে ফাউন্ডার, স্পোক্স পারসন নামগুলো অত ইম্পর্টেন্ট না, নামগুলো দেখে নিতে পারেন। আর হচ্ছে এই যে মুসলিম ব্রাদারহুডের সাথে হচ্ছে তারা কি করে দেখেন, প্রসিডেড বাই, এগুলো একটু দেখবেন যে অ্যাফিলিয়েশন কাদের সাথে আছে।
হ্যাঁ, এই দেখেন ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন মুসলিম ব্রাদারহুড, এদের এই জিনিসটা ইম্পর্টেন্ট যে তারা তাদের অ্যাফিলিয়েশন কিন্তু মুসলিম ব্রাদারহুডের সাথে। মুসলিম ব্রাদারহুডকে আবার ওই যে ইজিপ্ট কিন্তু ইজিপ্টে যে এখন যারা আছে ইজিপ্ট বা ইউএস, এরা কিন্তু আবার বলে যে জঙ্গি একটা সংস্থা। মানে সো বুঝতে পারছেন যে অ্যাফিলিয়েশন থাকা মানে কি, এর শত্রু মানে ওর শত্রু, এর বন্ধু হামাসের বন্ধু যদি মুসলিম ব্রাদারহুড হয়, তাহলে হামাসের যে বিরুদ্ধে তাদের সবারই হচ্ছে মুসলিম ব্রাদারহুডও হচ্ছে যে শত্রু। এইভাবে অ্যাফিলিয়েশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কে কোন পক্ষে। ঠিক আছে, এই কারণে আমি একটু তুলে ধরেছি হামাসটা, আমরা আসছি, হামাসটা ইম্পর্টেন্ট। আর স্লাইডে পেয়ে যাবেন ডিটেল, আপনারা ওখান থেকে নোট করবেন আর কি। আর এটা উইকিপিডিয়ায় ঘাটলেই দেখতে পারবেন, স্ন্যাপশটে সুন্দর করে দেওয়া আছে ডিটেলে। উইকিপিডিয়া থেকে জাস্ট আমি কপি পেস্ট করে দিয়েছি। আচ্ছা, তো প্রথমে আমরা যখন ছিলাম যে প্রথম ইন্তিফাদা, সেকেন্ড ইন্তিফাদায় আমি শেষ করেছি। তো প্রথম ইন্তিফাদাতে আবার একটু আমি করব, যেগুলো আমার মনে হচ্ছে আমি গত ক্লাসে বলিনি, এখন বলে দিই। ফার্স্ট ইন্তিফাদা মানে প্রথম যে অভ্যুত্থানটা হয়, দেখেন হামাস যখন আসলো তখনই কিন্তু এই যে ইন্তিফাদা অভ্যুত্থান শুরু হলো। 1987ই কিন্তু আপনার কি হলো, হামাস জন্মগ্রহণ করলো বা ফাউন্ডেড হলো, তাই না? তো ইন্তিফাদা এদের যে অভ্যুত্থান গুলো, এগুলো কিন্তু মানে এরা কিভাবে জানিয়েছে, বিভিন্ন টেরোরিস্ট অ্যাটাক, বিভিন্ন সন্ত্রাস হামলার মাধ্যমে। কারণ এখন তো প্যালেস্টাইনের পক্ষে বলার আর কেউ নেই। ঠিক আছে, ইসরায়েল তো তার ওই যে সিনাই পেনিনসুলা বিভিন্ন ব্ল্যাকমেলিং এর মাধ্যমে ফেরত দিল এবং বিনিময়ে রেকগনিশন নিয়ে নিল, তো সবাইকে চুপিয়ে দিল। গোল্ডেন হাইটস, গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক সব দখল করার পরে ইজিপ্ট তার সিনাই পেনিনসুলা নিয়ে চুপচাপ ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস এর মাধ্যমে, এবং আরব ওয়ার্ল্ডও চুপে গেল যে না, এদের সাথে মেতে লাভ নেই, একটা ওয়ারেও হারাতে পারেনি ইসরায়েলকে। ঠিক আছে, তো এখন এই যে অভ্যুত্থান গুলো এবং হামাসও আসলো। হামাস তো আমরা জানি যে খুবই এক্সট্রিম একটা গ্রুপ, এক্সট্রিমিস্ট একটা গ্রুপ। প্রথম ইন্তিফাদা হলো 1993 পর্যন্ত। হ্যাঁ, 87 থেকে এই ফার্স্ট আর সেকেন্ড ইন্তিফাদাটা সালগুলো মনে রাখবেন। এই শর্ট কোশ্চেন আসতে পারে বা আসতে পারে, হোয়াট ইজ ইন্তিফাদা, হোয়াট ডু ইউ মিন বাই ইন্তিফাদা। ইন্তিফাদা হচ্ছে আরবিক একটা ওয়ার্ড, এটা মানে কি অভ্যুত্থান, দি আপরাইজিং, এই যে লিখে দিয়েছি আমি। হ্যাঁ, এগুলো গত ক্লাসে মিসিং ছিল, তো আমি আবার অ্যাড করেছি। এর আগেও আমরা বলেছি যে 100 জিউ মানে 100 জন ইহুদি মারা গেল এবং 1000 প্যালেস্টিনিয়ান মারা গেল। তাহলে লস কোন দিকে বেশি হচ্ছে দেখেন, আলটিমেটলি প্যালেস্টিনিয়ানরাই কিন্তু ভুগছে। তারপরে কি হলো, এখন এটাকে থামানোর জন্য টাইম লাইন ধরে ধরে পড়বেন। 87 থেকে 1993 পর্যন্ত ইন্তিফাদা হলো। 1993 তে এটা থামানোর জন্য, তাদের জঙ্গিবাদী কার্যকলাপ থামানোর জন্য কি হলো, অসলো অ্যাকর্ড, ইউএসএ আসলো যে না তোমরা থামো, মধ্যস্থতা করলো। অসলো অ্যাকর্ডে মধ্যস্থতা কে করলো, বিল ক্লিন্টন। আমরা গত ক্লাসটা যারা যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন, পার্ট 1 না দেখে পার্ট 2 দেখবেন না। ঠিক আছে, আর হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 টা হবে, আমি গতবার ভুল করে ওয়ার্ল্ড ওয়ার 1 বলেছিলাম, ওয়ার্ল্ড ওয়ার 2 হবে। সাইক্স পিকো যে এগ্রিমেন্টের আমি একটা দেখতে বলেছিলাম, ওই সাইক্স পিকোটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর ভিডিওতে আছে। হ্যাঁ, ম্যাপ ট্যাপ সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, তো আমি লিংকে আমার ডেসক্রিপশন গুলো চেক করেন তো, প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। ওইখানে যতটা যেই বই, যেই চ্যাপ্টার বা যেই ভিডিওটা দেখতে হবে মাস্ট, আমি সেগুলো লিংক সুন্দর করে দিয়ে দিই। সো ডেসক্রিপশন বক্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ চেক। আপনি চেক করবেন, কারণ আমি ডেসক্রিপশন বক্সটা খুব যত্ন করে সুন্দর করে আমি লিখি, গুছিয়ে লিখি এবং দেখি যে কোন ভিডিওগুলো আপনাদের রেফারেন্স ভিডিও, মানে একটা একটার সাথে লিঙ্কড করা। সো এই কারণে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা কেউ ইগনোর করবেন না। আচ্ছা, তাছাড়া পিডিএফ তো ডেসক্রিপশন বক্সেই পাচ্ছেন, তো এই জন্য পড়বেন, ডিটেলস যে লিখি না ওটা একটু পড়বেন যে কি লিখেছি আমি। আচ্ছা, তাহলে অসলো অ্যাকর্ডে আসলো, থামালো, ইউএসএ এসে থামালো যে তোমরা একটু থামো। প্যালেস্টাইন অথরিটি কি হলো, এর দেখেন অসলো অ্যাকর্ডের মোদ্দা কথাগুলো ছিল 5 বছরের জন্য আমরা একসেপ্ট করলাম, মানে ওটা একটা টেম্পোরারি একটা সলিউশন, ওটা কিন্তু পার্মানেন্ট ছিল না। 5 বছরের জন্য একটা মানে সেটেলমেন্টের মতো ছিল যে 5 বছর পরে আমরা পার্মানেন্ট কোন একটা কিছুতে যাব। তো এই অসলো অ্যাকর্ডে প্রথম ইন্তিফাদার সমাধান কি হলো, অসলো অ্যাকর্ড। এর বিনিময়ে কি হলো, প্যালেস্টাইনিয়ান অথরিটি ফর সেলফ গভর্নেন্স অফ ওয়েস্ট ব্যাংক এন্ড গাজা। এই অসলো অ্যাকর্ডে প্যালেস্টাইনিয়ানরা কি পেলো, পিএলওরা কি পেলো, যে একটা অথরিটি হবে, মানে এখন থেকে প্যালেস্টাইনের অধিকার নিয়ে কথা বলার জন্য সরকার গঠন করা যাবে। মানে ওই যে প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে আপনার প্রেসিডেন্ট, তারপরে মিনিস্টার, এরা লোকাল গভর্নমেন্ট, এটার একটা ব্যবস্থা
করে দেওয়া হলো, নাহলে তো এতদিন ওদের ওদের কথা কে বলবে। তো এই হচ্ছে অসলো অ্যাকর্ডের এই জন্য এখানে কি হলো, ওয়েস্ট ব্যাংক এবং গাজা যে এই দুটো হচ্ছে অথরিটি, প্যালেস্টাইন অথরিটি বা পিএনএ, আমি যেমন গত ক্লাসেও বলেছি, হ্যাঁ পার্ট 1-এও বলেছি। তারপরে ক্যাম্প ডেভিড সামিট 2, তারপরে 2000 এরপরে আমি আরেকটা দিয়েছি, স্লাইড দিয়েছি, সেই স্লাইডে যাই। হ্যাঁ এইটাই তো। আচ্ছা এরপরে আমি ফেরত আসি, পরে বলছি আপনাদেরকে। এরপরে ক্যাম্প ডেভিড সামিট হচ্ছে 2000 সাল। তারপরে দেখেন আমাদের যে আবার যে টকস ওরা শুরু হলো 2000 সালে, ওরা আবার বসলো। ক্যাম্প ডেভিড বলেছিলাম না যে ইউএস সরকারের একটা অবকাশ কেন্দ্র, আপনারা সার্চ দিয়েছেন কিনা দেখবেন খুব সুন্দর সুন্দর ছবি আসে। এটা আসলে একটা খুবই মানে একদম গ্রামাঞ্চলের মতো, একটু একটু আপনার ইসে একটু গ্রাম, মানে আমরা যেমন রিসোর্ট গুলো থাকে না, ওরকম একটা রিসোর্ট, একটু গ্রিনারি, হ্যাঁ একদম শহর থেকে দূরে, খুব সুন্দর নিরিবিলি জায়গা। ওইখানে প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট হচ্ছে তার বিভিন্ন ইনফর্মাল, হ্যাঁ ইগুলো করে, ডিসকাশন গুলো করে, মিটিং গুলো করে। তো ওখানে 2000 সালে যে সামিট নিয়ে ওরা আবার বসলো। যেমন আমি বলেছিলাম যে অসলো অ্যাকর্ডে কিন্তু ওরা টেম্পোরারি একটা ইস্যু ছিল, ওটা কিন্তু পার্মানেন্ট না, যে আমরা 5 বছরের জন্য দেখি কি হয়। তারপরে যখন 93 না, তাহলে 7 বছর, 2000 সালে আবার ওরা বসলো। বসার পরে কি টক্স ফেল, কেউ কারোটা মানে না, ঠিক আছে, কেউ কারোটা যে না আমাদের এই দাবি, আমাদের ওই দাবি, কেউ কারোটা মানে না। ইভেন এখনো দেখবেন টক্স কিন্তু ফেইল হয় কেউ, কারণ ইসরায়েলের কোনো রাইটস কিন্তু তারা ছাড়ে না, যত স্যাক্রিফাইস করতে হয় প্যালেস্টিনিয়ানদের। তো এটা সাকসেসফুল কেমন করে হবে। তো এরপরে কি হলো, ওই যে সেকেন্ড ইন্তিফাদা, আমি তো গত ক্লাসে ওইটা বলেছি, 2000 থেকে 2005, মানে এই 5 বছর টানা ইন্তিফাদা চলছে, অভ্যুত্থান চলছে, বিভিন্ন টেরর অ্যাটাকস, হ্যাঁ বিভিন্ন আপনার যুদ্ধাঙ্গী কার্যকলাপের মাধ্যমে। দেখেন ডেডলিয়ার দেন ফার্স্ট ইন্তিফাদা, প্রথম ইন্তিফাদার থেকেও ডেডলি ছিল। বিভিন্ন বাস বম্বিং করতে হচ্ছে, হ্যাঁ এই আপনার যারা রেবেল করছিল, যেমন হামাস গ্রুপ বলতে পারেন, 1000 জিউ মারা গেল। এখন দেখেন 1000 ইহুদি মারা গেল, এবং আবারও প্যালেস্টাইনের বেশি মারা গেল, 3200 প্যালেস্টাইনিয়ান কিন্তু ডেড। ঠিক আছে, এদের মেইন ছিল বম্বিংস অফ বাসেস, মানে বিভিন্ন বাসে এরা বম্ব করতো। এই ইন্তিফাদার মানে বৈশিষ্ট্যটাই ছিল, তাদের স্টাইলটাই ছিল যে বাসে হচ্ছে বম্বিং করে করে আর কি আতঙ্ক ছড়াবে। এই সেকেন্ড ইন্তিফাদার পরে, অর্থাৎ 2005-এর পরে চেঞ্জ গুলো আসে। হ্যাঁ এখানেই আমি বলেছি গাজা যে হামাস গ্রুপের ইনফ্লুয়েন্সটা যে বাড়লো 2005-এর আর কি, হামাস গ্রুপ হচ্ছে আপনার পুরো গাজাটা, আমরা আসবো হ্যাঁ ফ্রম গাজা স্ট্রিপে। যে দেখেন সেকেন্ড ইন্তিফাদার পরে যে চেঞ্জ গুলো আসলো, এই যে 2005 পর্যন্ত যে টানা 5 বছর যে বিভিন্ন টেরর অ্যাটাকস হলো, এই যে ইসরায়েল এবং ইউএসএ যে তাদের কিন্তু মানে পলিটিক্যাল মহলে ওরা কিন্তু নড়ে চড়ে বসলো যে না, এবার তো আরো বেশি এরা ডেডলিয়ার কাজকর্ম করছে এবং আমাদেরকে কিছু একটা করতে হবে। কিছু চেঞ্জ আসলো, কিরকম চেঞ্জেস ইন থিঙ্কিং অ্যান্ড পলিসিস অফ ইসরায়েল। ইসরায়েল তখন একটু মধ্যপন্থার দিকে গেল, যে না ওদেরকে একটু ছাড় দিতে হবে, ওদেরকে কিছু যদি না দেয় এইভাবে তো চলতে থাকলে খুবই ভয়ঙ্কর অবস্থা। তো বললাম না যে মানে তারা একটু নড়ে চড়ে বসলো। রাইট ওয়ার্ড শিফট অফ পলিটিক্স, পলিটিক্স এর মধ্যে প্যালেস্টাইনের যে যারা প্যালেস্টাইন পন্থী যারা, হ্যাঁ তাদের মধ্যে আবার কি হলো, রাইট ওয়ার্ড মানে কি বলেন তো, রাইট ওয়ার্ড লেফট ওয়ার্ড। রাইট ওয়ার্ড মানে কট্টরপন্থী আমরা বলি, বা কনজারভেটিভ যে ইগুলো পলিটিশিয়ান যারা, যে না আমরা ওদেরকে সহ্য করব না, হ্যাঁ মানে যারা কট্টরপন্থী, সোজা বাংলায় কট্টরপন্থী যারা। তো সেই রকম একটা শিফট আসলো পলিটিক্সে প্যালেস্টাইনিয়ানরা। বাট যেহেতু হামাস, বললাম না একটু পরে আসবো, হামাসের কিন্তু ইনফ্লুয়েন্সটা বেড়ে গেল। এমফাসিস অন ম্যানেজিং দি কনফ্লিক্ট নট সলভিং ইট। ইসরায়েলের যে যারা ছিল কর্তৃপক্ষ ছিল, বা ইউএস এর যে পলিটিক্যাল মহলে, ওদের মধ্যে একটা আসলে যে ম্যানেজ করে চলা, সলভ তো হবে না এটা জানা কথা। তো ওরাও ওই যে ওদেরকে একটু ছাড় দিচ্ছে প্যালেস্টাইনিয়ানদেরকে বিভিন্ন ইসের মাধ্যমে, যে পলিসি বিভিন্ন পলিসি নেওয়া হয়, যেগুলো একটু কিছু কিছু রাইটস প্যালেস্টাইনিয়ানদের কিছু কিছু রাইটস আসে। তো উইথড্রয়াল অফ ইসরায়েল, যেমন দেখেন কিভাবে আসছে, কিভাবে ছাড়গুলো দিচ্ছে, কিছুই তো পেতো না প্যালেস্টাইনিয়ানরা। কিভাবে উইথড্রয়াল অফ ইসরায়েলি ফোর্সেস, আইডিএফ কি, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস,
from Gaza Strip in 2005. এই হামাসের ভয়ে, এই যে ইন্তিফাদার, এই যে এদের জঙ্গিবাদী গোষ্ঠীর ভয়ে কি হলো, যে তারা গাজা যে ওই যে 67 ওয়ারে, 67 ডে ওয়ারে ওরা কিন্তু গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক সব দখল করে নিল না? ওরা এখনো কিন্তু ওয়েস্ট ব্যাংক অকুপাইড করে রাখছে। এই জন্য নাম কিন্তু দেখবেন অনলাইনে সবসময় ছবি টবি বা যখনই সার্চ দিবেন দেখা যায় যে অকুপাইড ওয়েস্ট ব্যাংক, মানে এটা এখন ইসরায়েলি, মানে আদতে ইসরায়েলিরাই হচ্ছে আপনার ই করে, কন্ট্রোল করে, প্যালেস্টিনিয়ানদের নামে মাত্র, প্যালেস্টিনিয়ানদের কোনো রাইটসই নাই। তো গাজা স্ট্রিপটা শুধুমাত্র ওরা হামাসের ভয়ে ছাড়তে বাধ্য হলো। ওই যে বললাম যে পলিসি শিফট চলে আসছে, ওদিকে মধ্যপন্থা করছে ইসরায়েলি, আবার আপনার প্যালেস্টিনিয়ানরা আরো বেশি রাইট ওয়ার্ড শিফট চলে আসলো, ওরা কট্টরপন্থী হচ্ছে, উগ্রতা, যেমন এই যে হামাস, যে না তোমার সাথে আর কথা নাই, শুধু এখন বম্বিং হবে। তো কি হলো, গাজা স্ট্রিপ 2005 পর্যন্ত ইন্তিফাদা চললো, এই গাজা স্ট্রিপটা পুরা ছেড়ে দিল ইসরায়েলি যে ফোর্স। এখন দেখেন এই যে 2005 পরে যেহেতু গাজা স্ট্রিপটা ছেড়ে দিয়েছে, গাজাতে আমরা এখনো জানি যে হামাস রাজত্ব করে বা হামাস ধরে রেখেছে, দখল করে রেখেছে। এই হামাস কি হলো 2006 ইনফ্লুয়েন্সিয়াল হওয়া শুরু করলো, যখনই গাজা স্ট্রিপটা ওরা পেলো। এই যে দেখেন, হামাস ওয়ান in 2006, Hamas won 2006 Palestinian legislative elections, assumed administrative control of Gaza Strip and West Bank. এই দেখছেন, ওয়েস্ট ব্যাংক কিন্তু হামাস জিতে গেল। ওই যে প্রথমে বলেছিলাম যে রাইট ওয়ার্ড শিফট ইন পলিটিক্স, তো যখন এরা জিতে গেল, আমরা যখন দেখলাম যে ওই যে ক্যাম্প ডেভিডের মাধ্যমে কি হলো, যে একটা হলো যে প্যালেস্টিনিয়ান অথরিটি হবে, তখন মোদ্দা বিষয়গুলো কি ছিল, যে দাবিগুলো কি ছিল, মানে পাশ হলো যে প্যালেস্টিনিয়ান এখন গভর্নমেন্ট সরকার গঠন করতে পারবে, তাই না, যে তাদের মন্ত্রী মিনিস্টার থাকবে, মানে রিপ্রেজেন্ট করতে পারবে, সরকার থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। তো এই যে 2005 যখন ছেড়ে দিল গাজা, তখনই কি হলো, একটা ইলেকশন হলো, এবং ইলেকশনের পরে হামাস জিতে গেল। ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপ হামাস হচ্ছে জিতে গেল, এবং হামাস এখন হচ্ছে রাজত্ব বলছে, রাজত্ব আসলে ঠিক না, মানে রুল করবে, রুল মানে সরকার যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে ওরা এখন চালাবে, ওরা সরকার গঠন করবে। তো 2007 কি হলো, হামাস লেড এ মিলিটারি ভিক্টরি ওভার ফাতাহ। ফাতাহ কে বলেন তো? ফাতাহ হচ্ছে পার্টি, পিএলওর পার্টি, প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের পার্টি যদি বলা হয়, সেটা হচ্ছে ফাতাহ পার্টি। হ্যাঁ, ওই দ্য সেকুলার, দেখেন ফাতাহকে কি বলছে, দ্য সেকুলার প্যালেস্টিনিয়ান ন্যাশনালিস্ট পার্টি which had dominated the Palestinian National Authority। এর আগে যেমন এই যে পিএলওর পার্টি তো ফাতাহ, তাহলে ইয়াসির আরাফাতের যে ইটা ছিল, সরকারটা ছিল, তারা কিন্তু আগে প্যালেস্টিনিয়ান ন্যাশনাল পিএনএ এর ছিল, ডমিনেট করেছে। আমি যে এর আগে বললাম পিএনএ ডমিনেট করেছিল, কিন্তু এদেরকে হারিয়ে কি হলো, একটা পুরো একদম মিলিটারি ভিক্টরি 2007। ব্লকেডিং অফ গাজা স্টার্টস। তো এখন যেটা হলো যে ইসরায়েলি সরকার, ইউএস এর যারা ওদের অ্যাফিলিয়েশন, ওরা ভয় পেল যে এখন তো মানে এখন আসলে কন্ট্রোল করা সম্ভব না, এবং এখন বিভিন্ন অ্যাটাকের ভয়ে ওরা গাজাকে ব্লক করা শুরু করলো। ব্লকেড মানে কি, কোন ধরনের মালপত্র, হ্যাঁ, মানে যত ধরনের যাওয়া আসা এগুলো ব্লক করে দিল। তো এখন মানুষ তো না খেয়ে মারা যাওয়া শুরু করলো, কারণ হচ্ছে যত এইড আসতো, ফরেন এইড আসতো, সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেল। মানে ইউএসএ এবং আপনার ইসরায়েলি অথরিটিরা ভাবা শুরু করলো, এবং এটা সত্যতাও আছে যে ওরা সন্দেহ করতো যে ইরান হচ্ছে গাজাকে যত অস্ত্র, যুদ্ধাস্ত্র, বোমা, তারপরে রকেট, বিশেষ করে স্পেশালি রকেট হচ্ছে, রকেট যেহেতু হামলা চালাতো, আপনার হামাসের বৈশিষ্ট্য ছিল ওরা হচ্ছে যে রকেট অ্যাটাক করতো, রকেট ইসরায়েলিকে রকেট ছুটতো, ঠিক আছে, রকেট অ্যাটাক বলে। তো এই রকেট হচ্ছে ওরা ইরান থেকে সাপ্লাই পেতো, এটাই ধারণা সবার। তো এটা মানে এটা সত্যি, কিন্তু কেউ তো আর স্বীকার করবে না। এই কারণে ইরান যেন তাদেরকে আর সাহায্য করতে না পারে, গাজাকে কি করলো, ব্লক করে দেওয়া শুরু করলো, ব্লকেট। মানে গাজাতে একদম পুরো একদম হয়ে গেল, ব্লক হয়ে গেল, যে কোনো এইড আসতে পারবে না, ফরেন এইড, হ্যাঁ, যত সাপ্লাই বন্ধ হয়ে গেল, এক্সপোর্ট ইম্পোর্ট যেটাকে বলে। হ্যাঁ, তো হামাস লঞ্চেস অ্যাটাকস, এই যে দেখেন রকেটস ইনটু ইসরায়েল। হামাসের বৈশিষ্ট্য ছিল ওরা রকেট দিয়ে ইসরায়েলকে খালি অ্যাটাক করতো। তো এইভাবে যেটা হলো, হামাস আর ইসরায়েল বা আইডিএফ
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এর মধ্যে 3টা খুব ভয়াবহ যুদ্ধ হয়। সেটা হচ্ছে গাজা ওয়ার বলা হয়, কারণ এটা স্পেশালি শুধুমাত্র হামাস বা গাজাতেই, হ্যাঁ, এই 3টা যুদ্ধ হয় 2008, 12 এবং 14, অর্থাৎ জাস্ট 2-3 বছর পর পরই যুদ্ধ, এবং খুবই ভয়াবহ যুদ্ধ হয়। ইসরায়েলি সরকার এবং ইসরায়েলি যে ফোর্স আইডিএফ এবং হামাস, এরা কিন্তু জেনেভা কনভেনশন অনুযায়ী কি যে সিভিলিয়ানদেরকে অ্যাটাক করা যাবে না, ওরা কিন্তু কিছুই মানেনি। এই 3টা গাজা ওয়ার খুবই ভয়াবহ ছিল। থাউজেন্ডস ডাইড, এই যে দেখেন থাউজেন্ডস কিলড। ইরান সাপ্লাইজ হচ্ছে রকেটস, ইরান হচ্ছে রকেট দিত, কারণ গাজার হামাস তো একটা জঙ্গি গ্রুপ, তো হামাসকে কেউ সাহায্য না করলে ওরা কিভাবে পেত, তো ইরান হচ্ছে সাপ্লাই করতো। তো যেটা হলো জেনেভা কনভেনশন মানা হয়নি। জেনেভা কনভেনশন কি সার্চ দিবেন, ঠিক আছে, জেনেভা কনভেনশন খুব 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 ইম্পর্টেন্ট, এটা কথায় কথায় আসবে। জেনেভা কনভেনশন মেইনলি হচ্ছে, আমি জিস্ট বলে দিই, জেনেভা কনভেনশন যুদ্ধের ক্ষেত্রে কিছু রুল আছে, ইন্টারন্যাশনাল যুদ্ধ, যে যে যারা আসলে পক্ষাঘাতগ্রস্ত সৈনিক, হ্যাঁ, যুদ্ধবন্দী, এদের সাথে কিভাবে আচরণ করতে হবে মানবিক দিক থেকে, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান একটা কনভেনশন। এই রুলগুলো মেনে চলতে হবে, ঠিক আছে। এই রুল মেনে চলেই কিন্তু ওই যে পাকিস্তানি যে 92,000 সৈনিক যে বাংলাদেশ থেকে ফেরত গিয়েছে, এই রুলের আন্ডারে তারা প্রোটেক্টেড ছিল, না হলে তো তাদেরকে মেরে ফেলতে পারতো ইন্ডিয়ান আর্মি, হ্যাঁ, কিন্তু এই রুলের জন্যই, জেনেভা কনভেনশনের কারণেই কিন্তু এরা হচ্ছে প্রোটেক্টেড। তো এই কনভেনশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝতেই পারছেন, এই জন্য আপনার নিজের জ্ঞানের জন্য এটা জেনে রাখবেন, মুখস্থ রাখবেন। এটা আসে প্রিলিতেও আসে, 4টা আসলে মেইনলি আপনার কনভেনশনের সমষ্টি হচ্ছে এটা। 4টা রুল হচ্ছে বিভিন্ন, দেখবেন যে ওই যে বললাম যুদ্ধাহত, পক্ষাঘাতগ্রস্ত যারা আহত সৈনিক, এদেরকে কিভাবে ট্রিট করা হবে, তো দেখে নেবেন। এটা যদি পরবর্তীতে পড়াতে হয় পড়াবো, সমস্যা নেই, বাট এটা আপনাদের জন্য এই যেহেতু যুদ্ধ করছেন, খুবই খুব রিলেভেন্ট একটা টপিক হচ্ছে জেনেভা কনভেনশন। এই জেনেভা কনভেনশনও মানেনি, এই যুদ্ধগুলো এতই ভয়াবহ ছিল, সব সিভিলিয়ান মরছে, অনেক সিভিলিয়ান মরছে গাজা ওয়ারে। 3টা গাজা ওয়ার হচ্ছে বললাম। তো ভায়োলেন্স এগেইনস্ট সিভিলিয়ানস এগেইনস্ট জেনেভা কনভেনশন বাই বোথ হামাস এন্ড আইডিএফ, তো বলছি আমি। চলে যাই পরের সাথে, চলে যাই। মেজর স্ট্রাইকিং পয়েন্টস হচ্ছে জেরুজালেম। তাহলে প্রবলেম কি বলে, এই যে প্রবলেম গুলো যে সলভ হচ্ছে না, হ্যাঁ, আসলে কেন হচ্ছে না? আমাদের প্যালেস্টাইন প্রবলেম যে এত যুগ থেকে চলছে, এবং আমাদের জেনারেশনও সলভ হবে কিনা সন্দেহ, অর্থাৎ আগামী 50-60 বছরেও এটা সলভ হবে কিনা সন্দেহ আছে। তো আসলে হচ্ছে না কেন? তো মেজর কিছু ইস্যু আছে, মেজর স্টিকিং পয়েন্ট গুলো আছে। এর মধ্যে আমি মোটা দাগে 3টা মেজর পয়েন্ট আছে, আর আরো কিছু পয়েন্ট আছে যেগুলো অত মেজর না, বাট যে মেজর 3টা, এই 3টার মধ্যে নাম্বার 1 হচ্ছে জেরুজালেম। জেরুজালেম, এটার উচ্চারণটা দেখে নেবেন, জেরুজালেম বলা হয় খুব দ্রুত, জালেম বলবেন না, এর আগে আমি শিখেছি, জালেম হবে না, সালেম, মানে এসটা, এর আগের ক্লাসেও বলেছি। তো এটা স্ট্যাটাস অফ জেরুজালেম, হোলি সাইট ফর 3 আব্রাহামিক রিলিজিয়নস, এটা আগেও আমি বলেছি আপনাদেরকে। 3টা আব্রাহাম রিলিজিয়ন কি? খ্রিস্টিয়ানিটি, ইসলাম এবং জুডাইজম। জুডাইজম কাদের ধর্ম? জুইশদের ধর্ম, ইহুদিদের ধর্ম। পরের সাইডে চলে যাই। এই ম্যাপটা আপনারা বড় করে দেখতে পারবেন যখন স্লাইড পাবেন, আর না হলে যদি লাইভে আমার স্ক্রিন হটিয়ে আপনারা বড় করে দেখতে পারেন। তো নাম্বার 1, স্ট্যাটাস অফ জেরুজালেম। জেরুজালেম আসলে কার হবে, এটা নিয়ে কারাকারি। এটাতে কিন্তু কোনো খনিজ সম্পদ নাই, হ্যাঁ, বা তেলের খনি নাই। এটাতে কিন্তু আসলে একটাই পয়েন্ট, ধার্মিক দিক থেকে। এটা শুধুমাত্র ধার্মিক কারণ আছে, এই কারণেই মারামারি এটা নিয়ে, আর কোনো এটার উপকারিতা নাই। এই জায়গাটার আর কোনো যে খনিজ সম্পদ আছে বা ডিপ্লোম্যাটিক কোনো কিছু আছে, কিচ্ছু নাই। হিস্টোরিক্যাল প্লেস নাকি ট্রাভেলিং প্লেস, এটা কি টুরিস্ট স্পট, কিচ্ছু না। শুধুমাত্র ধর্মের, 3টা ধর্মের জন্য এটা খুব হোলি একটা সাইট, খুবই পবিত্র একটা স্থান। যেমন দেখেন ইসলামের ক্ষেত্রে মক্কা এবং মদিনার ঠিক পরেই, অর্থাৎ থার্ড হোলিয়েস্ট প্লেস, অর্থাৎ তৃতীয় যদি কোনো জায়গা আপনার যেতে হয় হজ করার পরে, সেক্ষেত্রে আপনার যেতে হবে যে জেরুজালেমে। এরকম আর কি। তাহলে ইসলামের ক্ষেত্রে কত ইম্পর্টেন্ট আমরা দেখবো, 3টা ধর্মেই কতটা ইম্পর্টেন্স আছে আমরা দেখবো। তাহলে এইটা হচ্ছে হোলিয়েস্ট প্লেস, এই যে বললাম থার্ড হোলিয়েস্ট প্লেস ফর মুসলিমস। ইস্ট পার্ট হচ্ছে মুসলিম পপুলেটেড, এটার আবার পপুলেশন নিয়েও ঝামেলা আছে। ওয়েস্ট পার্ট হচ্ছে জুইশ পপুলেটেড। এই যে দেখেন এখানে ম্যাপটা খুব সুন্দর করে আমি একটু বড় করে নিই, হ্যাঁ, এই যে খুব সুন্দর করে দেওয়া আছে। এই কোয়ার্টারটা মুসলিম কোয়ার্টার, এই বাম পাশের কোয়ার্টারটা খ্রিস্টিয়ান কোয়ার্টার,
অর্থাৎ এখানে খ্রিস্টিয়ানরা আছে। এই নিচে, এই যে নিচে ডানে হচ্ছে জুইশ কোয়ার্টার, এখানে আবার আর্মেনিয়ান। তাহলে 4 ধরনের পপুলেশন নিয়ে এটা হচ্ছে আপনার গঠিত এই জায়গাটা। এবং এইখানে দেখেন ইউএস এর যে এমবাসি, ইউএস এর এমবাসি প্ল্যান করেছে যেই দিকে হচ্ছে আপনার এই যে এই বাম পাশে ওয়েস্ট সাইড, জর্ডানের বাম পাশে, জর্ডানের ওয়েস্টে, জেরুজালেমের ওয়েস্ট সাইড, ঠিক আছে। আবার জেরুজালেমের ইস্ট সাইড হচ্ছে আপনার ওল্ড সিটি। এইখানে হচ্ছে আবার এই যে দেখেন ইস্ট জেরুজালেম, এখানে লেখা আছে রেকগনাইজড অ্যাজ পার্ট অফ দি প্যালেস্টিনিয়ান টেরিটরিজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি। অর্থাৎ ইসরায়েল এবং ইউএস কোথায় চায় দেখেন, ওরা চায় ওয়েস্ট সাইড অফ জেরুজালেম, যে ইসরায়েলের গভর্নমেন্ট এখানে আছে, কারণ ইসরায়েলের গভর্নমেন্ট হচ্ছে ওয়েস্ট সাইড, জেরুজালেমের ওয়েস্ট সাইডে হচ্ছে অবস্থিত, ঠিক আছে। এখানে ইউএসএ কি করেছে দেখেন, প্ল্যান সাইট ফর নিউ এমবাসি, ইউএসএ এখানে প্ল্যান করেছে বাম পাশে জেরুজালেমের ওয়েস্ট সাইডে। আবার জেরুজালেমের ইস্ট সাইডে কিন্তু আসলে রেকগনাইজ পার্ট অফ, ইন্টারন্যাশনালি রেকগনাইজ পার্ট। তো এই যে জিনিসগুলো দ্বন্দ্ব ওগুলো দেখেন যে ডান পাশে নিব না বাম পাশে নিব, ডান পাশে এরা অবস্থিত বাম পাশে, এভাবে আর কি। এই ম্যাপটা যখন আপনি স্লাইডে পাবেন তখন আর একটু বড় করে মানে ম্যাপটা স্টাডি করবেন। ম্যাপেই কিন্তু সব লিজেন্ড দিয়ে দিয়ে সুন্দর করে দেওয়া আছে। যে ম্যাপগুলো আমি সিলেক্ট করেছি খুব বেছে বেছে সিলেক্ট করেছি, অনেক হিজিবিজি অনলাইনে পাবেন, মাথা গুলায় যাবে আসলে। হ্যাঁ, সার্চ করলেও ঝামেলা আছে, আপনার যদি সার্চ করার একটা আর্ট আছে, আপনার দেখতে হবে যেখানে সবচেয়ে সিম্পলিফাইড ম্যাপ, একটা কালি দুইটা রং, মানে একটা দুইটা রঙের মধ্যে শেষ, ওই ম্যাপগুলো আপনি দেখবেন। আপনি যখন দেখবেন অনেক লিজেন্ড, অনেক হিজিবিজি ম্যাপ, ওটা দেখলে আপনি আরো পাগল হয়ে যাবেন, তাহলে তো লাভ হলো না। মানে এই জন্য সার্চ করে করে যখন পড়বেন, এটা একটা আর্ট আছে, যেখানে দেখবেন ইজি করে করানো, ইজি করে শেখানো হচ্ছে, হ্যাঁ, ইনফোগ্রাফিক দিয়ে শেখানো হচ্ছে, সেইগুলো মানে দেখবেন, আদারওয়াইজ দেখবেন না, নাহলে কিন্তু মাথা ঘুরাবে এবং তখন পরে বলবেন যে আসলে আপু এটা কি বললো, আমরা তো পাগল হয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, তা আমি আমার স্লাইডই আপনাদের জন্য যথেষ্ট, কারণ আমি স্লাইডে যে দেই না খুব বেছে বেছেই দিই, যেগুলো হচ্ছে সবচেয়ে আমার কাছে সুন্দর লাগে, সিম্পল লাগে, সিম্পলিফাইড মনে হয়। তো আমার স্লাইড গুলো আপনারা ফলো করলে মানে একদম আপনাদের কাজ হওয়ার কথা আর কি, তারপরেও যদি দেখতে চান। আচ্ছা, এখন আমি দেখাবো, এই যে আমরা নাম শুনি না প্রত্যেকটা, আপনারা যখন ওই যে ছবি দিয়ে শিখবেন নামগুলো আর ভুলবেন না, দেখবেন নিউজে প্রায় আসে, আল আকসা, টেম্পল মাউন্ট, ওয়েলিং ওয়াল, ঠিক আছে, মানে এইগুলো একদম সুন্দর করে দেখানো আছে। সেন্টার হচ্ছে হোলি শ্রাইন, এই জায়গাটা বিভিন্ন হোলি শ্রাইন, মানে কি শ্রাইন হচ্ছে আপনার ওই যে মন্দিরকে বলা হয় বা তীর্থস্থান, যে কোনো তীর্থস্থানকে বলা হয় শ্রাইন। ইসরায়েল কন্ট্রোলস দি সিটি এন্ড রেস্ট্রিক্টস অ্যাক্সেস টু হোলি সাইট। সমস্যা হবে না কেন? আপনি যদি মক্কা মদিনাতে আপনি ভিজিটই করতে না পারেন, তাহলে মুসলমান জাতিকে মানবে? তো এই জেরুজালেমটা ওই যে বললাম 67 যুদ্ধে ইসরায়েল কিন্তু দখল করে নিয়েছে। অন্যান্য সবকিছুর মতো ইসরায়েল জেরুজালেমটা খুব সুন্দর করে দখল করে নিয়েছে ওই সময় 67 যুদ্ধে, জিতে গেছে যেহেতু। তো সে হচ্ছে কন্ট্রোল করে, সে রেস্ট্রিক্ট করে, ইসরায়েল রেস্ট্রিক্ট করে দেয়, দেখা যাবে না, মানে অ্যাক্সেস দেয় না। যারা তীর্থস্থানটা ভিজিট করতে চায়, হ্যাঁ, ধরেন হাজিকে আপনি হজ করতে দিচ্ছেন না, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো এই কারণে সমস্যাগুলো লেগেই থাকে, আপনার সমস্যা সমাধান হবে কিভাবে? তারপরে কি, নট ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অ্যাজ ক্যাপিটাল। এই জেরুজালেম তো ইসরায়েল বলছে, ইউএসএও দিয়ে দিল স্বীকৃতি, কিন্তু ইন্টারন্যাশনালি তো আর এটা না, ইন্টারন্যাশনালি তো তেল আভিভ হচ্ছে আপনার স্বীকৃত ইসরায়েলের ক্যাপিটাল হিসেবে, তাই না? ছিল, এখন তো আবার ইউএসএ করে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখি আমরা, আমাদের সাথে নিশি জয়েন করেছে, নিশিকে ওয়েলকাম জানাচ্ছি। নিশি, আমরা হচ্ছে প্যালেস্টাইন প্রবলেমের ফাইনাল পার্টে আছি বা সেকেন্ড পার্টে আছি, ওয়েলকাম জানাচ্ছি আমার ক্লাসে। আচ্ছা, রফিউল কবির বলছে ছবিটা যদি একটু চিনিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আমি ছবিতেই চিনিয়ে দিব, আমি জাস্ট স্লাইডটা আগে ডেসক্রাইব করছি, আমি ছবিটা দেখে দিব বড় করে। টেম্পল মাউন্ট এবং আল আকসা মস্ক, তো মেজর স্টিকিং পয়েন্টের মধ্যে এই যে জেরুজালেমে কি টেম্পল মাউন্ট হচ্ছে বলে হচ্ছে কোন ধর্মে বলেন তো? খ্রিস্টানরা বলে টেম্পল মাউন্ট, আর মুসলমানদের ক্ষেত্রে বলা হয় আল আকসা মস্ক। তাহলে আমরা দেখি একটু বড় করে ছবিতে, এই দেখেন
প্রথমে ছোট্ট করে এক সাইডে দেখেন ম্যাপে দেখানো আছে যে ওয়েস্ট ব্যাংকটা কোথায়। এই হচ্ছে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংকের ঠিক এই জায়গায় হচ্ছে জেরুজালেম। এই যে চারকোনা যে ছোট্ট করে, এই ওয়েস্ট ব্যাংকের এইটা, এই গ্রে এরিয়াটা ওয়েস্ট ব্যাংক। এর মধ্যে ছোট্ট যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, পরে আপনারা বড় করে দেখে নেবেন, সেটা হচ্ছে জেরুজালেম। তাহলে এইখানে এখন আমরা দেখি, জেরুজালেমের মধ্যে আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে জেরুজালেম। এইটা হচ্ছে ডোম অফ রক বলা হয়, অথবা টেম্পল মাউন্ট। ঠিক আছে, এই যে দেখেন টেম্পল মাউন্ট বা আল হারাম আল শরীফ, সব একই নাম। ঠিক আছে, টেম্পল মাউন্ট বা আল হারাম আল শরীফ। এই পুরো এই যে এই ফিরোজা কালার যে দেখছেন, এই পুরো জায়গাটাকে বলা হয় টেম্পল মাউন্ট বা আল হারাম আল শরীফ। এই জায়গাটাকে ডোম অফ রক বলা হয়। এটা নিয়ে হচ্ছে যত কারাকারি। এটা হচ্ছে মুসলিম ধর্মে, সরি ইসলাম ধর্মে ডোম অফ রক বলা হয়। এটা পরে আমি আসবো, পরে আমি আরো ব্যাখ্যা করেছি। আল আকসা মস্ক, এই যে এইটা হচ্ছে মুসলমানদের জন্য ইম্পর্টেন্ট। মানে একই জায়গায় দেখেন, একই জিনিস না কিন্তু একই, এই যে দেখেন কত কম দূরত্বের মধ্যে। এইটারও হিস্ট্রি আছে। এই মস্কটা আমাদের মোহাম্মদ এখানে এসেছিলেন এবং এখান দিয়ে হচ্ছে উনি জান্নাতে গিয়েছিলেন, এইরকম আর কি হিস্ট্রিতে আরো আছে, আমরা পরের স্লাইডে দেখতে পাবো। ওয়েস্টার্ন অর ওয়েলিং ওয়াল, এই যে দেখেন অ্যারো দিয়ে দেখানো আছে, এই ফিরোজা কালার যে দাগটা দেখছেন পুরাটা, এইটাই হচ্ছে ওয়েলিং ওয়াল। ওয়েলিং মানে কি বলেন তো? আমি কিন্তু আমার ওয়ার্ড ম্যাপের সিরিজে শিখেছি, ওয়েল, WAIL, মানে কান্না, খুব জোরে যে কান্নাকাটি করে, খুব মর্মান্তিক ভাবে কান্না করাকে বলা হয় ওয়েল করা। কুকুর রাতে যে কষ্টদায়ক ভাবে কান্নাকাটি করে না, কুকুরের ডাক শুনেছেন রাতে যখন খুব বেদনাদায়ক ভাবে কান্না করে, একদম হৃদয় বিদারক, ওইটাকে বলে ওয়েলিং। তাহলে এই ওয়েলিং ওয়াল মানে কি? দেয়ালটা হচ্ছে কান্নার দেয়াল। এই দেয়ালে হচ্ছে দেখবেন মাথা ঠুকে কান্নাকাটি করে যারা ধার্মিকরা, যারা আসে এখানে, পিলগ্রিমেজে যারা আসে, তীর্থ স্থান হিসেবে যারা ভিজিট করতে আসে। আমরা দেখবো, পরে এসে দেখবো। আপনারা স্লাইডে যখন পাবেন বড় করে করে দেখে নিবেন, চিনে নিবেন। তাহলে যদি পরীক্ষাতে 2-1টা MCQ যদি চলে আসে, এটা তো আসলে রিটেনে আপনার ওইভাবে ছবিতে চেনা লাগবে না, কিন্তু আপনার জানতে হবে যে কোন ধর্মের জন্য কোন টার্ম গুলো। যেমন মুসলমানদের ক্ষেত্রে আল আকসা বলা হয়, আপনার জুডাইজমদের ক্ষেত্রে বা ইহুদিদের ক্ষেত্রে কি বলা হয়? ইহুদিদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েলিং ওয়ালটা, ইহুদিদের ক্ষেত্রে এই ওয়ালটা ইম্পর্টেন্ট। আর এই যে খ্রিস্টানদের ক্ষেত্রে ডোম অফ রক বা টেম্পল মাউন্ট, এই নামগুলো হচ্ছে, আমি যদি 2-1টা ভুলও বলে থাকি সেটা আপনারা একটু সার্চ দিলে কারেক্টটা করতে পারবেন। হ্যাঁ, আমি যতদূর আমার জ্ঞান আছে আমি বলছি, বাট আমার কিন্তু ভুল হতে পারে। এগুলো তো আমি আসলে এক্সপার্ট না। আমি আগে খুব পড়েছিলাম, তখন খুব পারতাম, তখন হয়তো 2টা টিচারের থেকে ভালো পারতাম। কিন্তু এখন আসলে আমার তো যতটুকু মনে আছে আমি জাস্ট একটু স্টাডি করে আসি। আপনারা অবশ্যই আমারটা একদম মানে লিখিত ভাবে নিবেন না যে হ্যাঁ এইটাই হচ্ছে আলটিমেট। আমি একটা ধরিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে এভাবে যাবেন, আমি টেকনিক গুলো বলছি। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি সবসময় নিজে সেলফ স্টাডি করবেন, না হলে খুব ডিনামিক, ইন্টারন্যাশনালটা খুব ডিনামিক। এগুলো আপনার বেসিসটা তৈরি করছে। এগুলো কিন্তু পরীক্ষাতে ওইভাবে কিন্তু আসে না যে মানে এভাবে স্ট্যাটিক পার্ট ওইভাবে আসে না, আপনার কাজে লাগবে। কিন্তু আপনি মনে করছেন যে এটা পড়লে 10 মার্কের কোশ্চেন পাবেন, তাহলে কিন্তু ভুল ধারণা করবেন। এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে আপনার লাগবে, আর কিচ্ছু না। এখানে আপনার পরীক্ষাতে এগুলো প্রশ্ন ডাইরেক্ট আসে না। তাহলে খ্রিস্টিয়ানিটির ক্ষেত্রে আমরা এখন ধর্ম ধরে ধরে দেখবো যে কোন ধর্মে আসলে কতটা গুরুত্ব এই জায়গাটার। এবং এই কারণেই এখনো কেন মানে এই জেরুজালেম যে সিটিটা, ওল্ড সিটিও বলা হয় এটাকে, এইটা 3000 বছর থেকে বিভিন্ন সিজ মানে বিভিন্ন দখলে আসছে, এটার কোনো সলিউশন হয়নি 3000 বছর। আপনি বুঝতেই পারছেন, হ্যাঁ, এটা কোনো সলিউশন হচ্ছে না। কেন? এই জন্যই হচ্ছে না, এবং এখনো আমরা চিন্তা করছি যে আমাদের জেনারেশন কোনো সলিউশন পাবে কিনা, আগামী 60-70 বছরেও কোনো সলিউশন হবে কিনা কেউ আশাই করে না। আমরা দেখবো, এখন দেখি আমি একটু বড় করে নিই। Christianity, number 1, in Christian tradition, Jerusalem's place in the life of Jesus gives it great importance. অর্থাৎ এই খ্রিস্টিয়ান ট্রেডিশনে, খ্রিস্টান ধর্মে জেরুজালেম প্লেসটা জিজাসের লাইফ, ওদের যে জিজাস ক্রাইস্ট, জিজাসের লাইফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? ইন এডিশন ইটস প্লেস ইন ওল্ড টেস্টামেন্ট। খ্রিস্টিয়ান ধর্মের 2টো টেস্টামেন্ট আছে, ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। হ্যাঁ,
তো এত ভিতরে তো আর জানতে হবে না আপনাদের, বাট জেনে রাখবেন দুটো টেস্টামেন্ট আছে, ওদের দুটা মানে ডকুমেন্ট বলতে পারেন, হ্যাঁ, রেফারেন্স বই আছে যেটার অনুসারে জেরুসালেম ইজ দি প্লেস ওয়্যার জিউস ওয়াজ ব্রট অ্যাজ এ চাইল্ড, অর্থাৎ সরি জিজাস, আমি বলবো জিউস বলতেছি, আল্লাহ, জিজাস, অর্থাৎ এই জায়গাটাতেই আসলে জিজাস ছোটবেলা থেকে বড় করা হয়েছে, অর্থাৎ ছোটবেলায় সে এখানেই কাটিয়েছে, এখানেই সে তার ছোটবেলা এখানেই কেটেছে, সে বড় হয়েছে এখানে। অ্যাকর্ডিং টু গসপেলস, জিজাস প্রিচড এন্ড হিলড ইন জেরুসালেম, স্পেশালি ইন দি টেম্পল কোর্টস, অর্থাৎ এই জায়গাটাতে জিজাস কি করেছে, ধর্ম প্রচার করেছে, প্রিচ করেছে এবং হিলড ইন জেরুসালেম, সে হিলিং প্রসেস গুলোও করতো। কিরকম হিলিং? ধরেন ওই যে কেউ হয়তো অসুখ বিসুখ নিয়ে গিয়েছে, তো সে সেখানে হিলিং করতো। তো এই জন্যই এটা গসপেলের বিভিন্ন গসপেল আছে খ্রিস্টানদের, সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটাতে লেখা আছে যে এই জায়গাটাতেই জিজাস এই কাজগুলো করেছে। For the Christian, it is a place where Jesus walked, preached, ate his last supper. তাহলে বুঝেন এই জায়গাটাতে সে শেষ পর্যন্ত সে এখানেই হেঁটেছে, ধর্ম প্রচার করেছে এবং সে তার শেষ খাবারটা, সাপার মানে কি, রাতের খাবার, তাই না, ডিনার যেটাকে বলা হয়, নৈশ ভোজ, সে এখানেই গ্রহণ করেছে। and he was captured and crucified, resurrected and ascended to heaven, অর্থাৎ সে এই জায়গাটাতেই ক্যাপচার্ড হয়েছে, ক্রুসিফাইড হয়েছে। ক্যাপচার্ড মানে কি, তাকে এখানেই ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখানেই তাকে ক্রুসিফাইড মানে কি, ওই যে ক্রুসিফিকেশন দেখে নিবেন, এটা আমরা দেখি না, খুব ফেমাস ছবি আছে, তাকে ক্রুশ বিদ্ধ করা হয়, তার বুকে যে ওই যে ক্রুশ বিদ্ধ করা হয়, হ্যাঁ, ক্রুসিফিকেশন, এখানেই তাকে ক্রুসিফাইড করা হয়, রিজারেক্টেড, এখানেই সে আবার তার আত্মাটা কি, এই যে অ্যাসেন্ডেড টু হেভেন, এখানেই সে আসলে জান্নাতে সে প্রবেশ করে, এইখানেই ছিল সে লাস্ট পর্যন্ত, এখানেই সব হয়। তাহলে বুঝেন খ্রিস্টানদের জন্য কতটা ইম্পর্টেন্স আছে এই জায়গাটা। তারপরে দ্য ভিয়া ডোলোরোসা এন্ড দি চার্চ অফ দি হোলি সেপালকার, চার্চ বিল্ড অ্যারাউন্ড জিজাস টুম, অর্থাৎ টুম মানে কি আমরা তো জানি, এটার উচ্চারণ কিন্তু টুম হবে, টম বলে দিয়েন না, TOMB মানে এটার উচ্চারণ কিন্তু টুম। টুম মানে কি, ওই যে দেখবেন না যে কবরস্থানে যে এভাবে হয়ে থাকে, কবরস্থানে যে এখানে নেম প্লেটের মতো থাকে, যে মরে গিয়েছেন সে ব্যক্তিটার আকালাম, এইটাকে বলে হচ্ছে টুম, অর্থাৎ তার মৃত্যু, তার কবরের উপরে যেই নেম প্লেটটা থাকে আর কি, ওটাকে টুম বলা হয়। তো ওইখানে বিল্ড অ্যারাউন্ড, হ্যাঁ, তার এখানে চার্চ অফ দি হোলি সেপালকার তৈরি হয়েছে তার এই কবরের পাশে, এবং অ্যাজ ওয়েল এজ মেনি আদার চার্চেস সাইটস ইন দি ভিসিনিটি। ভিসিনিটি মানে কি, আমার ওয়ার্ড ম্যাপে আমি শিখিয়েছি, ভিসিনিটি মানে পরিবেশ, আশেপাশের যে এলাকা, হ্যাঁ, আর পিলগ্রিমেজ ডেস্টিনেশন এন্ড টুরিস্ট অ্যাট্রাকশন টু দিস ডে, অর্থাৎ এখনো পর্যন্ত আর ওখানে যে তার যে কবরস্থানের পাশে আশেপাশে যেই এগুলো তৈরি হয়েছে, পিলগ্রিমেজ ডেস্টিনেশন, মানুষ, ধার্মিক মানুষ এখানে যে তীর্থযাত্রা করে এবং এখনো টুরিস্ট অ্যাট্রাকশন এই পর্যন্ত, ঠিক আছে। তো তাহলে এই যে আমরা দেখলাম যে কি কেন খ্রিস্টানরা ছাড়তে পারে না, তাহলে এটা এই যে লাস্ট সাপার আছে না, এটা দিয়ে ফেমাস একটা লিওনার্দো দা ভিঞ্চি, যে উনি কিন্তু পেইন্টার, যে ফেমাস পেইন্টার লিওনার্দো, ওনার একটা খুব ফেমাস পেইন্টিং হচ্ছে দ্য লাস্ট সাপার। এখানে দেখাচ্ছে যে জিজাস, হ্যাঁ, নৈশ ভোজ করছেন এখানে তার সাথীদের সাথে, ঠিক আছে, এটা দেখে নিবেন। প্রবলেম কেন এখনো হচ্ছে না, ইসলাম, তাহলে আমরা দেখো ইসলামে আসলে এই জেরুসালেম কতটা ইম্পর্টেন্স আছে। আমি তো প্রথমে বলেছি যে ফর দি মুসলিম মক্কা এবং মদিনার পরেই হচ্ছে থার্ড হোলিয়েস্ট প্লেস হচ্ছে এই জায়গাটা জেরুসালেম। তাহলে ফর দি মুসলিম দেখি, ইট ইজ কনসিডার্ড টু বি দ্য প্লেস ওয়্যার প্রফেট মুহাম্মদ, হ্যাঁ, ascended to heaven after his night journey from Mecca to Jerusalem, Isra and Miraj, at the locations মস্ক আল আকসা মস্ক, ওই যে আল আকসা মস্ক, আমরা আল আকসা মস্ক কিন্তু আমি দেখিয়েছি ছবিতে, আপনারা পরে যখন স্লাইড পাবেন জুম করে দেখবেন, আর না হলে গুগল করতে পারেন, আরো ছবি দেখতে পারেন, বাট অত স্পষ্ট ভাবে কোথাও কোনো লেখা নেই, কোনো ম্যাপ নেই। তো আমি এই ইমেজটাই অনেক খুঁজে এই ইমেজটাই মনে হলো যে একটু দেখানো আছে, আপনারা আমার স্লাইডের গুলাই দেখবেন, আমি আসলে ইন্টারনেটে এত ভালো পাইনি,
খুব হিজিবিজি আর কি, অনেক বেশি থাকলে যেটা হয়। তো আল আকসা মস্ক ওয়াজ বিল্ড, দেখেন এই লোকেশনে, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডোম অফ রক, ওই যে বললাম ডোম অফ রক কিন্তু ইসলামের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলেছি। ওরা টেম্পল মাউন্ট দেখিয়েছিলাম। আচ্ছা আমরা আবার তাহলে দেখেই ফেলি আরেকবার। এই যে বড় করে দেখি, এই যে দেখেন ডোম অফ রক, এটা কিন্তু দেখেন মুসলমানদের ক্ষেত্রে বলেছিলাম না ইম্পর্টেন্স, কিন্তু টেম্পল মাউন্ট দেখেন এই যে ফিরোজা কালারের যে বর্ডারটা দেওয়া আছে, পুরো জায়গাটাই হচ্ছে দেখেন আল হারাম আল শরীফ বলছে। আর এটা হচ্ছে ডোম অফ রক, এটা হচ্ছে তার মানে কি ইসলামের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। আর আল আকসা মস্ক দেখেন সুন্দর করে এখানে দেওয়া আছে, হচ্ছে আল আকসা মস্ক। তাহলে এরকম স্পষ্ট ভাবে আর অন্য কোনো ইমেজে আমি আসলে পাইনি। ঠিক আছে, আপনারা তাহলে এখন ক্লিয়ার হলেন যে কোনটা কোন ধর্মের জন্য ইম্পর্টেন্ট, এই নামগুলো ইম্পর্টেন্ট। তাহলে দেখেন ডোম অফ রকও দেখলাম আমরা। তাহলে ইট ইজ দি থার্ড হোলিয়েস্ট প্লেস ফর ইসলাম এন্ড অ্যাক্টিভ মস্ক এন্ড টুরিস্ট অ্যাট্রাকশন টু দিস ডে। এটা কি, এটা একটা অ্যাক্টিভ মস্ক, মানে কি এখানে নামাজ কালাম রেগুলারলি পড়ে যারা থাকে ফিলিস্তিনিরা, যারা প্যালেস্টাইনের অধিবাসী। তো এখন ইসরায়েল এটা রেস্ট্রিক্ট করে দেয়, ইসরায়েল হচ্ছে প্রবেশ দেয় না, যে নামাজ পড়া যাবে না, বন্ধ, তাহলে তো গন্ডগোল লেগেই থাকবে, তাই না? তাহলে দেখি পরের স্লাইডে দেখি। আর ওই মেইন এটা কি যে প্রফেট মোহাম্মদ হচ্ছে অ্যাসেন্ডেড টু হেভেন আফটার হিজ জার্নি ফ্রম মেক্কা টু জেরুজালেম, অর্থাৎ সে মক্কা থেকে যখন জেরুজালেমে এসেছিলেন উনি এই মস্ক দিয়েই কিন্তু বলা হয় যে জান্নাতে গিয়েছিলেন। হ্যাঁ, এরকম করে হিস্ট্রিতে কিন্তু আছে। তো এই জন্যই কেউ কোনো ধর্মেরই কোনো কম গুরুত্ব বহন করে না, সব ধর্মের জন্য এটা ইকুয়ালি গুরুত্ব বহন করছে। জেরুজালেম জুইসদের জন্য কি আমরা এখন দেখি, জুইসদের ধর্ম আমরা কি জানি, জুডাইজম, হ্যাঁ না, টার্মটা মনে রাখবেন। ফর দি জুইশ রিলিজিয়ন, ইহুদিদের জন্য কি জেরুজালেম ইজ কনসিডার্ড টু বি দ্য প্লেস ওয়্যার 2 জুইশ টেম্পলস ওয়্যার বিল্ট। এই জেরুজালেমেই দুটো হচ্ছে জুইশ টেম্পল, মানে কি তাদের জুইশদের জন্য দুটো টেম্পল ছিল। টেম্পল মানে কি মন্দির বলে, বাংলাতে তো মন্দির, বাট ওদের গুলো একটু ডিফারেন্ট হয়। তো দুটো টেম্পল বিল্ট হয়েছিল এবং ওয়ার্কিং সাউল এন্ড ডেভিড এন্ড আদার্স আফটার দেম লেড দেয়ার অ্যানশিয়েন্ট কিংডম আপ আনটিল 2000 ইয়ার আগে। আচ্ছা 2000 বছর আগে এই দুজন কিং হচ্ছে কিং সল এবং ডেভিড। বলছে স্টার অফ ডেভিড যে আমি দেখিয়েছিলাম চিহ্নটা, মনে আছে কিনা আপনাদের? ইহুদিদেরকে যে মার্কিং করার জন্য এরকম দেখবেন, এবং এটা তাকাতেই পারছি না, এদের হিব্রু যে বাইবেল আছে সেখানেও এই চিহ্নটা আঁকানো হয়েছিল, স্টার অফ ডেভিড বলে। তো এই জন্য কিং ডেভিডটা ওখান থেকে এসেছে আর কি। তো এরা হচ্ছে যে টেম্পলটা 2000 বছর আগে দুটো টেম্পল করেছিল, এবং জুডাইজম হ্যাজ অনলি ওয়ান সাইট, দি প্লেস ওয়্যার দি 2 টেম্পলস ওয়্যার বিল্ট। এবং এই জুডাইজম ধর্মের এদের শুধুমাত্র একটাই হচ্ছে হোলি প্লেস, সেটা হচ্ছে যে এই দুটো টেম্পল যেখানে তৈরি হয়েছে, অর্থাৎ কি জেরুজালেম। এই জুইশদের জন্য আর কোনো প্লেসই নেই, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, কারণ ওদের হোলিয়েস্ট প্লেস আর কোনটাই নেই, এটাই শুধুমাত্র। এবং এটা কি হলো, বোথ টেম্পলস ওয়্যার ডিস্ট্রয়েড। দেখেন গ্রিক এবং রোমান এম্পায়ার, বললাম না গত 3000 বছর থেকে, এই 3000 বছর, 100-200 না, 3000 বছর হচ্ছে এই জেরুজালেম সবসময় আন্ডার সিজ মানে কি দখল, সব যে একবার এসে দখল হয়েছে। তখন রোমান আর গ্রিক এম্পায়াররা কি করেছে, ডিস্ট্রয় করে দিয়েছে। হ্যাঁ, এই দুটো টেম্পলই ওরা, কারণ ইহুদিদের সাথে সবসময়, বললাম না ইউরোপে কেন ওরা পারজিকিউটেড, জিউসরা সবসময় পারজিকিউটেড কেন, কারণ রোমান গ্রিক এম্পায়ার এদের সাথে সবসময় জিউসদেরই ক্ল্যাশ ছিল। তো তারা ভেঙে দিয়েছে। তাহলে কি হলো, এখন শুধুমাত্র যে খণ্ড বিশেষ আছে সেটা জেরুজালেমে আছে। দেখেন বলবো, পরেরটাতে যাই। Only the western wall of the second temple remains intact. ওয়েস্টার্ন ওয়াল শুনে ঘাবড়ে যাবেন না, এটা ওই ওয়েলিং ওয়াল যে শিখালাম, ওয়েলিং ওয়াল আর ওয়েস্টার্ন ওয়াল একই জিনিস। ওদের একটাই ধ্বংসাবশেষ বেঁচে আছে, সেটা হচ্ছে ওই যে ওয়েলিং ওয়াল বা ওয়েস্টার্ন ওয়াল। আমরা আরেকবার দেখে আসি, আমি আপনাকে দেখিয়েছি, দেখেন এখানে দেখেন বড় করে এই যে ফিরোজা কালার যে চিহ্ন দেওয়া চারপাশে, এটা বলছে না ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। দেখেন আপনার এখানেই কিন্তু লেখা আছে ওয়েস্টার্ন অথবা ওয়েলিং ওয়াল একই জিনিস।
এখানে দেখানো আছে, ঠিক আছে? ওদের এই একটাই ধ্বংসাবশেষ, এই ওয়ালটাই আছে। তো ওয়েস্টার্ন আর ওয়েলিং ওয়াল একই। So along with some ruins and archaeological digs, it is a place many Jews come to pray and tourist attraction today. তাহলে কি এখানে আর কিছুই নাই, ধ্বংসাবশেষ শুধু আছে কিছু, আর এই ওয়েস্টার্ন ওয়ালই ওদের আছে, আর তো কিছুই নাই জিউসদের জন্য। তাহলে এই জন্য ওদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা দেখি যে দেখেন এখানে অনেক ইন্টারনেটে অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন যে এখানে এসে ওরা কি করে, ইহুদিরা এখানে এসে কান্নাকাটি করে। এই ওয়ালটাকে ওয়েলিং ওয়াল কেন বলা হয়? কারণ এখানে এই ওয়ালটা জড়িয়ে ধরে ওরা কান্নাকাটি করে, একদম মানে পাগলের মতো মন মন খুলে কাঁদে আর কি এখানে। তারপরে ওদের দেখেন ওরা কি করে, ছোট ছোট চিঠি লিখে, এটাকে বলা হয় ছোট ছোট ওই যে চিরকুট বলি না আমরা, ওখানে ওদের মনের যত দুঃখ আছে, হ্যাঁ, মনের যত চাওয়া পাওয়া, ওরা এখানে চিঠির মতো লিখে লিখে এই যে ফাঁক করে ঢুকিয়ে দেয়, এবং পরে এগুলো পরে অনেক নামানো হয়, কালেক্ট করা হয়। আচ্ছা, পরের স্টিকিং পয়েন্টে চলে যাই। পরের স্টিকিং পয়েন্ট ইজ দ্য ওয়েস্ট ব্যাংক ওয়াল। এটা কি? ওয়েস্ট ব্যাংকে যে ওয়াল তৈরি করেছে ইসরায়েলিরা, ওয়েস্ট ব্যাংক অকুপাইড করার পরে ওরা কি করলো, বিশাল এই যে দেখেন ওয়াল তৈরি করেছে, হ্যাঁ, বিশাল হচ্ছে ওয়াল বিল্ড আপ করেছে। কিন্তু এটা তো কথা ছিল না। প্যালেস্টিনিয়ানরা হচ্ছে এখন এটার জন্য খুব ভুগছে। কেন? কারণ এই ওয়ালটা দেখেন কত উঁচু, হ্যাঁ, ওয়ালটা আপনারা যখন সার্চ দিবেন ইন্টারনেটে দেখে অবাক হয়ে যাবেন, অনেক উঁচু। এবং দেখেন কত, যত পানির রিসোর্স বলেন বা যত ধরনের যাতায়াত বলেন, প্যালেস্টিনিয়ানরা পুরোটাই কি হলো, ওরা উঁচু ওয়াল দিয়ে কি বুঝিয়ে দিল যে যেন কন্ট্রোল করতে পারে। এবং ওদের হচ্ছে ইসরায়েলিদের এক্সকিউজই হচ্ছে যে আমাদের এখানে অনেক অ্যাটাক হয়, প্যালেস্টিনিয়ান সিভিল অ্যাটাক করে, সিভিল মানুষরাও অ্যাটাক করে, আবার হচ্ছে হামাস অ্যাটাক করে। ওয়েস্ট ব্যাংক ওই যে হামাস যখন জিতে গেল বললাম না 2006-এ, হামাস কি হলো, গাজা এবং ওয়েস্ট ব্যাংক জিতে গিয়েছিল। তো ওদের এক্সকিউজ হচ্ছে যে হামাস হচ্ছে গাজা এবং ওয়েস্ট ব্যাংক থেকে আমাদেরকে অ্যাটাক করে। সো ওয়েস্ট ব্যাংকে ওরা ওয়াল বিল্ড আপ করে দিয়ে এরপর থেকে বিভিন্ন অত্যাচার শুরু করলো, প্যালেস্টিনিয়ান জনগণ আরো ভুগতে থাকলো। এবং ওদের এক্সকিউজই এটা যে আমাদের অ্যাটাক আসে, আমাদের সিকিউরিটি কনসার্ন, এই কারণে আমরা ওয়াল তুলে দিয়েছি। কিন্তু আমরা দেখবো পরবর্তীতে পানির যে সমস্যা, পুরো ইসরায়েল জায়গাটাই হচ্ছে খুবই ডেজার্ট একটা জায়গা, অর্থাৎ মরুভূমি একটা জায়গা, পানি শূন্য। এইখানে ওয়াটার ক্রাইসিসটা হিউজ। তো এই জন্য প্যালেস্টাইনরা পানি থেকেও বঞ্চিত হয় এই ওয়ালের জন্য, পানি খেতে পারে না। আচ্ছা, তাহলে ওয়েস্ট ব্যাংক ওয়ালের জন্য দেখেন ইসরায়েলি কনসার্ন, আমি যেটা বললাম সেটাই এখনো নোট করে দেওয়া আছে। ইসরায়েলি সিকিউরিটি কনসার্নস ওভার টেরিটরিজ অ্যাক্টিভিটিস এন্ড সিভিল অ্যাটাকস ফ্রম ওয়েস্ট ব্যাংক। এই ওয়েস্ট ব্যাংকের মধ্যেই আছে পয়েন্ট করা, আপনারা পরে স্লাইডে নোট পেয়ে যাবেন। হ্যাঁ, যে ওয়েস্ট ব্যাংকের নিচে হচ্ছে ওয়েস্ট ব্যাংকের ওয়ালটার পিছনে কারণটা আমি এখানে লিখে দিয়েছি। ইসরায়েলি বলেছে যে সিকিউরিটি কনসার্ন, টেররিস্ট অ্যাটাক এবং সিভিল অ্যাটাক ওয়েস্ট ব্যাংক থেকে, এই কারণে আমরা এত বড় ওয়াল তৈরি করেছি। দ্বিতীয় হচ্ছে ওয়াটার রিসোর্সেস, এখানে হচ্ছে পানির একটা কন্ট্রোল পেয়ে যায়। হ্যাঁ, যদি আপনার ওই যে বললাম মরুভূমি এলাকা, এখানে যদি ওয়ালটা তুলে দেয় তাহলে কিন্তু পানি ওরা আর নিতে আসতে পারবে না। সো এইভাবে আর কি ওয়াটার কন্ট্রোলটা ইসরায়েলদের হাতে থেকে যায়, এবং প্যালেস্টিনিয়ানরা ওয়াটার থেকে, ওয়েস্ট ব্যাংকের মানুষ যারা, ওয়েস্ট ব্যাংকে যারা প্যালেস্টিনিয়ান, তারা কিন্তু পুরোই বঞ্চিত হচ্ছে। তো ওয়াটার ক্রাইসিস দিয়ে একটু সার্চ দিবেন, যদি আমার এক্সপ্লেনেশন যদি মনে হয় যে না স্যাটিসফ্যাক্টরি না, একটু সার্চ দিবেন যে কিভাবে ইসরায়েলিরা এই পানিটাও কন্ট্রোল করছে, হ্যাঁ, ওয়েস্ট ব্যাংকের ওয়ালের মাধ্যমে। তৃতীয়টা হচ্ছে ইসরায়েলি মিলিটারি অকুপেশন অফ ওয়েস্ট ব্যাংক, মিলিটারাইজ করে ফেলেছে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি মিলিটারি বসে ওখানেও কন্ট্রোল করতে পারে। ব্লকেড অফ গাজা, ওই যে বললাম গাজার যত সাপ্লাই, গাড়ি, যত মালপত্র, এগুলো বন্ধ করে দিয়েছে। তাহলে কি ওদের এক্সকিউজ হচ্ছে ইরান হেল্প করছে, সো ইরান যেন কিছু পাঠাতে না পারে, তাই হচ্ছে আমরা গাজাকে ব্লকেড করেছি। কিন্তু আলটিমেটলি কি, যত হিউম্যানিটেরিয়ান যে এইড গুলা, ধরেন ইউএনএইচসিআর বা যদি হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা যে ফুড অর্গানাইজেশন, হ্যাঁ, যদি পাঠায়, খাবারও তো পাচ্ছে না, এইড গুলোও পাচ্ছে না। সো গাজায় থাকা যে মানুষগুলো, তারা কিন্তু একেবারে ওখানে একদম খুবই খারাপ অবস্থা, দুর্ভিক্ষের মতো। এইখানে দেখেন ইসরায়েল কি করছে, ওয়েস্ট ব্যাংকে ওই যে ওয়াল তো দিল, ভালো কথা, এখন দেখেন সেটেলমেন্ট, এখনো তো এটা হচ্ছে আজকে পর্যন্ত। তারা সেটেলমেন্টের মাধ্যমে, ইসরায়েলের পলিসি এটাই যে
দেশ যদি বানাতে হয় মানুষ আবাদি মানে যদি আমরা মানুষ বাড়িয়ে ফেলি, আমাদের পপুলেশন যদি বাড়িয়ে ফেলি, দেশ এমনি হয়ে যাবে। কারণ যে দেশে মানুষ বাড়লে তো দেশ হয়েই যাবে। ধরেন ওইখানে যদি ইহুদিরা বেড়ে যায় তাহলে তো ইহুদিদের দেশ হয়ে যাবে। মাইনরিটি কে হবে? প্যালেস্টিনিয়ানরা। আমাদের দেশে যেমন আমরা বেশি আছি, আপনার ধরেন চাকমারা বা গারোরা কম আছে। যদি এখন কোনো কারণে গারোরা বা চাকমারা যদি অনেক হয়ে যায় তাহলে কি হবে? আমরা একটা সময় মাইনরিটি হয়ে যাব। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? যে যারা আমার সংখ্যা আমি বাড়িয়ে দিলে ওরা মাইনরিটি হয়ে যাবে, সো দেশটা আমার হয়ে যাবে। এটাই হচ্ছে ইসরায়েলিদের আজকে পর্যন্ত ওদের বিভিন্ন এক্সপার্টরা স্টাডি করে দেখেছে যে সেটেলমেন্ট এই জন্যই করছে। কারণ এটা তো স্বীকার করবে না কোনো ফরেন মিনিস্টার বা ইসরায়েলের যত ডিপ্লোম্যাট আছে বা যত অফিসার আছে সরকারি, ওরা কি স্বীকার করবে? কিন্তু এত সেটেলমেন্ট ওরা ইস্যু করছে, ইউএসএ অনুমতি দিচ্ছে, হ্যাঁ, আন্তর্জাতিক এত বিরোধিতা সত্ত্বেও ওরা কিন্তু সেটেলমেন্টটা চালু রেখেছে। সেটেলমেন্ট মানে কি? সার্চ দিবেন, সেটেলমেন্ট টার্মটা কিন্তু স্পেসিফিক মিনিং আছে। এটা যে কোনো টার্ম আপনি দিলে হবে না, পপুলেশন বললে হবে না। সেটেলমেন্ট হচ্ছে বাইরের মানুষ এসে ওখানে ঘর বসতি করতে। তাহলে ইসরায়েলিরা এই জায়গাগুলো শুধুমাত্র প্যালেস্টিনিয়ানদের, সেখানে এসেও বসতি তৈরি করছে, সেটাকে বলছে সেটেলমেন্ট। তো সেটেলমেন্ট শুরু করে দিয়েছে ওয়েস্ট ব্যাংকে। তাহলে ওয়েস্ট ব্যাংকেও যখন একটা সময় ইহুদিরা বেশি হয়ে যাবে, ওয়েস্ট ব্যাংকও আলটিমেটলি কাদের হয়ে যাবে? ইসরায়েলিদের হয়ে যাবে। এই হচ্ছে সুন্দর তাদের কনসেপ্ট। এবং এখন দেখেন ম্যাপে খুব সুন্দর করে দেখানো হচ্ছে কিভাবে আস্তে 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 এটা বাড়ছে। এই দেখেন লিজেন্ড খুব সুন্দর করে দেওয়া আছে। গ্রিন কালার হচ্ছে প্যালেস্টিনিয়ান অথরিটি। পুরো গ্রিন যে কালার দেখছেন প্যালেস্টিনিয়ান অথরিটি, অর্থাৎ প্যালেস্টিনিয়ানদের আন্ডারে। ইসরায়েলি কন্ট্রোল হচ্ছে এই যে আপনার এই লাইট পিঙ্ক। তাহলে আপনি দেখেন পুরাটা হচ্ছে এই যে এগুলো সবই তাহলে ইসরায়েলের আন্ডারে লাইট পিঙ্ক। লিজেন্ড দেখে দেখে শিখবেন, হ্যাঁ, লিজেন্ড গুলা খুব ভালো করে স্টাডি করলে আপনি ম্যাপেই শিখে ফেলতে পারবেন। ওয়াল এবং ফেন্স দেওয়া, এই যে লাল রঙের দাগ দিয়ে ওয়াল দেওয়া আছে। ওয়েস্ট ব্যাংক তো খুব সুন্দর করে ওরা ওয়াল তৈরি করেছে। রোডস আছে, রোডস এগুলো হচ্ছে রোডস। দেখেন লিজেন্ডের মাধ্যমেই সব শিখছি আমরা। রোডস গুলো সুন্দর করে দেওয়া আছে, এগুলোকে বলে হচ্ছে রোড। রোড সাইডের দেখেন সুন্দর করে করে ওরা। আর সেটেলমেন্টের দেখেন এই যে ত্রিভুজ আকারে দেওয়া আছে, ত্রিভুজ। এই ব্ল্যাক ট্রায়াঙ্গেল দেখলে বুঝবেন এটা হচ্ছে ইসরায়েলি সেটেলমেন্ট। এই ব্ল্যাক ট্রায়াঙ্গেল দেখেন কোথায় কোথায় দেখতে পাচ্ছেন। আপনারা যখন স্লাইডে পাবেন বড় করে দেখবেন, এই ছোট ছোট করে কি সুন্দর সুন্দর ব্ল্যাক ট্রায়াঙ্গেল, অর্থাৎ এই জায়গাতে ইসরায়েলি সেটেলমেন্ট হচ্ছে। ওরা সুন্দর করে ঘর বসতি বানাচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন জিনিসটা আস্তে আস্তে হচ্ছে, ডাইরেক্ট তো আর ওরা করতে পারবে না। ইন্টারন্যাশনালি সবাই ধরে মানে মানে সবার সামনে খারাপ হয়ে যাবে, বুঝেন নাই? আচ্ছা, পরেরটাতে আরো আমি ক্লিয়ারলি দেখাবো। এখানেও দেখেন খুব সুন্দর করে ওয়েস্ট ব্যাংকে কি সুন্দর করে ওদের ব্যাপকতাটা বাড়াচ্ছে। আমি অনেকগুলো ম্যাপ দিয়েছি, আপনারা এই ম্যাপগুলোই দেখবেন, অন্য ম্যাপে আসলে যাওয়া লাগবে না। এটা বিবিসির একটা ম্যাপ, ঠিক আছে? এখানে দেখেন সুন্দর করে ইসরায়েলি সেটেলমেন্ট। সবার শেষে দেখেন ইসরায়েলি সেটেলমেন্ট, ফিরোজা কালারের যে লিজেন্ডটা। তাহলে কতগুলা দেখেন, এই যে ছোট ছোট ফিরোজা কালার, এই ছোট ছোট ফিরোজা কালার, আস্তে আস্তে জিনিসগুলো ওরা বাড়াচ্ছে। কত মাস্টার মাইন্ড কাজ করছে এর পিছনে। ম্যাপ দেখলেই আপনি বুঝতে পারবেন যে পপুলেশন বাড়ালেই তো দেশটা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, কেউ আর কিছু বলতে হবে না। যে দেশে আমার আমার যদি ইহুদি বেশি হয় তাহলে ইহুদিদেরই দেশ, সিম্পল। তো এই ম্যাপগুলো আমি অন্য ম্যাপগুলো এত ভালো পাইনি, আমি খুঁজছি অনেক ভালো না। এই দুটো ম্যাপই সুন্দর করা আছে, আপনি এগুলো দেখবেন। এত সার্চ করতে যেন না, মাথা নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন অকুপাইড ওয়েস্ট ব্যাংক বলে কেন, এই সুন্দর করে দেখাচ্ছে ইসরায়েলি সেটেলমেন্ট। কি সুন্দর বাসা, এতক্ষণ তো আমরা ম্যাপে দেখলাম, এখন তো রিয়ালি ছবিগুলো দেখেন কি সুন্দর। সেটেলমেন্ট মানে কি? সুন্দর করে ঘর বসতি তৈরি করছে, ছোট ছোট ছোট। হ্যাঁ, তো এগুলো আপনারা দেখে নিয়ে পরের স্লাইডে পাবেন। এগুলো জাস্ট অ্যাড করেছি, ছবি অ্যাড করেছি। আরেকটা স্টিকিং পয়েন্ট, আমরা দুইটা স্টিকিং পয়েন্ট কভার করেছি বড় বড়। এক হচ্ছে জেরুসালেম, সবচেয়ে যে মানে বড় পয়েন্ট, যেটা যে কেন সলিউশন হচ্ছে না। দ্বিতীয় পয়েন্ট কি শিখলাম? দি ওয়েস্ট ব্যাংক ওয়াল এবং সেটেলমেন্ট দেখলাম যে কিভাবে ওয়ালের মাধ্যমে এবং ওয়েস্ট ব্যাংকে কিভাবে বসতি বাড়াচ্ছে ইসরায়েল। তাহলে এখন থার্ড পয়েন্ট কি? থার্ড স্টিকিং পয়েন্ট, কেন প্রবলেম সলিউশন হচ্ছে না? প্যালেস্টিনিয়ান রেফুজি কখন থেকে শুরু হয়? ওই যে বললাম যে 67-র যে যুদ্ধ, তখন কিন্তু 7 লাখের মতো প্যালেস্টিনিয়ান মানুষজন উৎখাত হয়েছে। অর্থাৎ
7 লাখ আমি বলেছিলাম রেফিউজি, ওটা আসলে হবে প্যালেস্টাইনিয়ান রেফিউজি। প্যালেস্টাইনিয়ান রেফিউজিরা 7 লাখ মানুষ নিজের দেশ থেকে অন্য দেশে আশ্রয় নিতে হয়েছে, সিরিয়া, জর্ডান এবং কোথায়, ইজিপ্ট, মিশরে। হ্যাঁ, এই তার আশেপাশের দেশই তো তারা আশ্রয় নিবে, তো নিজের দেশ থেকে তারা পালাতে হয়েছে। আমাদের যেমন রোহিঙ্গাদেরকে আসতে হয়েছে মিয়ানমার থেকে, আমাদের দেশে আশ্রয় নিতে হয়েছে, ওরা নিজের দেশ থেকে উৎখাত হয়েছে। ঠিক ওইরকম 7 লাখ তখন শুধু 67 যুদ্ধেই হচ্ছে রেফিউজি যায় প্যালেস্টিনিয়ান। তো এটা বাড়তে 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 হ্যাঁ এখন সেটা এই যে 50 লাখে এসে দাঁড়িয়েছে। দেখেন আমি স্লাইডে অ্যাড করেছি 48 এবং 67 ওয়ার ইসরায়েল অকুপাইড জেরুজালেম। আমরা জানি যে 67তে ইসরায়েল অকুপাই করেছে জেরুজালেমটা, আগে তো জেরুজালেমটা ওদের কাছে ছিল না। Syria, Jordan, Egypt and many other Arab countries house the refugees in camps. তাহলে এই আশেপাশে যে আরব দেশগুলা এরাই আসলে কি করে, ক্যাম্পে প্যালেস্টাইন রেফিউজিকে রাখছে। প্রায় 5 মিলিয়ন অর্থাৎ 50 লাখ হয়ে গিয়েছে সেই প্যালেস্টাইনিয়ান রেফিউজি, অর্থাৎ 50 লাখ প্যালেস্টাইনিয়ান মানুষ, ফিলিস্তিনি মানুষ নিজের দেশ থেকে উৎখাত হয়ে বাইরের দেশে উচ্ছিন্ন হয়ে পড়ে আছে, রেফিউজি পড়ে আছে। এরা তো ফেরত আসতে চায়, এরা নিজের দেশে তো আসতে চায় যে যুদ্ধ শেষ এখন আমরা ফেরত আসি, তো এই ফেরতও আসতে পারছে না। যুদ্ধ শেষ হলেও ওরা ওদের নিজের দেশে ফিরে আসতে পারছে না। তো এটা একটা ইস্যু কেন? কারণ ইসরায়েলিরা হচ্ছে আসতে দিবে না। তাহলে বুঝেন ওরা এখন বলছে না আমরা আসতে দিব না কেন? জুইশ পপুলেশন, ইহুদিরাই হচ্ছে 8 মিলিয়ন, মানে অর্থাৎ 80 লাখ, আমরা 80 লাখ। এখন যদি এখন কিছু প্যালেস্টিনিয়ান তো আছে, একদম যে নাই তা তো না, আরো যদি 50 লাখ প্যালেস্টিনিয়ান চলে আসে, আশ্রয় যদি নিয়ে ফেলে আমাদের মানে তাদের দেশে আর কি, এখন ইসরায়েলও বলছে আমাদের দেশ, 50 লাখ যদি আসে তাহলে তো বলছে আমাদেরকে টপকায় যাবে প্যালেস্টিনিয়ানরা বা সমান সমান হয়ে যাবে। কিন্তু ইসরায়েলের তো প্ল্যানই এটা যে আমরা বেশি থাকবো, ওই ফিলিস্তিনিরা আস্তে 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 কমতে কমতে মাইনরিটি হবে এবং ওরা আলটিমেটলি নিশ্চিহ্ন হয়ে যাবে, তাহলে দেশটা ওদের হয়ে গেল। তো ওরা তো এটা বলছে না আমরা আসতে দিব না, রেফিউজি আসতে পারবে না। তো তাহলে সলিউশন হবে কিভাবে? এটা কি ফিলিস্তিনিরা মানবে যে আমরা নিজের দেশ থেকে উৎখাত হয়ে এখন ঢুকতে পারছি না? অথচ ইসরায়েলিরা মানে ইহুদিরা কিন্তু আশ্রয় নিতে পারবে, সবসময় পারবে। যদি কোনো বাইরে এখনো যদি কোনো ইসরায়েলি বা ইহুদি যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, সে কিন্তু আসতে পারবে, যদিও এখন আর সেটার দরকার নেই, তারা তো সবই পাওয়ার তাদের হাতে। তো এই যে 50 লাখ রেফিউজি তারা ঢুকতে দিচ্ছে না, তারা নিজের দেশে নিজেরাই ঢুকতে পারছে না। অত ইসরায়েলিরা যে না আমরা 80 লাখ, ওরা যদি আসে 50 লাখ তাহলে তো আর কিছু হলো না, আমরা তো এত কষ্ট কেন করলাম, আমরাই থাকবো বেশি, একটা ফিলিস্তিনি আসতে পারবে না। তাহলে এই যে সলিউশন স্টিকিং পয়েন্ট, কখনো সলিউশন এই জন্য হচ্ছে না, সলিউশন হবে না। তাহলে সলিউশন কি হতে পারে? আপনাকে যদি এটা প্রবলেম সলভিং এ আপনার কাজে লাগবে, যখন কোনো প্রবলেম সলভিং কোশ্চেন আসবে তখন এত হিস্ট্রি তো আপনি লিখতে পারবেন না, কিন্তু হিস্ট্রিটা আপনি জানলে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে আপনি যোগ করতে পারবেন। নতুন কারেন্ট অ্যাফেয়ার্স যখন হবে, ধরেন এখনো একটা ধরেন বম মারা হলো প্যালেস্টাইনে, আপনার প্রবলেম সলভিং এ রিটেনে কিন্তু চলে আসতে পারে যে গতকালকে বা 10 তারিখে যে একটা বম ব্লাস্ট হলো প্যালেস্টাইনিয়ানে, তোমরা হচ্ছে লিখো এটা সলিউশন কি, এটা কি কেন করলো। তা আপনার কিছুটা হিস্ট্রি না জানলে আপনি কিছুটা কি আপনার খুব ভালোভাবে জানতে হবে, এই জন্য হিস্ট্রিটা আমি পড়াচ্ছি। কিন্তু এইটা আপনি পরীক্ষার খাতায় লিখে আসতে আপনার তো দরকার হবে না, আপনাকে তো চাইবে না, চাইবে হচ্ছে সলিউশনটা। আসলে প্রবলেম দিবে, কারেন্ট সিনারিও আপনি তুলে ধরবেন, আপনাকে কারেন্ট সিনারিও দিবে এবং আপনি কারেন্ট সিনারিও নিয়ে একটা বর্ণনা দিবেন যে এই অবস্থা, এতজন মরলো, এতজন পালালো, এতজন রেফিউজি, এতজন হচ্ছে মরে গেছে, এতজন এই দিলেন, স্ট্যাটিস্টিক দিলেন। তারপরে মেইন কাজটা হচ্ছে সলিউশন, তাই না? প্রবলেম সলভিং আসে, আবার আপনার যে কোনো প্রথম 3টা অ্যানালিটিকেও আসতে পারে, আসবে, কারণ এই প্রবলেম গুলো সিরিয়া ক্রাইসিস, প্যালেস্টিনিয়ান ক্রাইসিস, রোহিঙ্গা ক্রাইসিস, আরো বড় বড় কিছু আছে, কাশ্মীর ইস্যু, এগুলো কিন্তু যুগ যুগ ধরে বছরের পর বছর 100-200 বছর সমস্যা, তাই না? তো এগুলো এত সহজে চেঞ্জও হবে না, এত সহজে প্রবলেম সলভও হবে না। সো আপনাদের জন্য এগুলো খুব ভালো মতো ধারণা রাখলে অ্যান্সার তখন কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়বেন তখন সুন্দর লিখে আসতে পারবেন, কারণ এগুলো আসলে আপনার জন্য প্লাস পয়েন্ট। এগুলো কিন্তু চেঞ্জ হয় না এবং এটা সবাই পারে, আপনি যদি না পারেন আপনি কিন্তু আগেই বাদ, কারণ এটা সবাই পারবে। সেই হিস্ট্রিটা খুব ভালো মতো জানতে হবে। আর এই সলিউশনটা আপনার কাজে লাগবে যখন আপনি নিজের সাজেশন দিবেন, আপনাকে বলবে আপনার
সলিউশন দিন। আমাদের বেলায় তো 38তমতে অনেক অ্যানালিটিক্যাল প্রশ্ন এসেছিল, খালি মতামত চাইছে যে আপনার মতামত দিন, আপনার সলিউশন দিন, মানে আমার ব্যক্তিগত সলিউশন আমি দিব। তো ওপিনিয়ন চাইলে কি আপনার মানে এই সলিউশন গুলো আপনার খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে কিভাবে কিভাবে আপনি সলিউশন করবেন। আমি এর আগের ক্লাসে সম্ভবত ভুল উচ্চারণ করেছি, 2 স্টেট সলিউশন হবে, 2 স্টেট আমি নেশন বলেছি, এটা ভুল বলেছি। আমার এখন মনে হলো নেশন হবে না, 2 স্টেট 2 নেশন থিওরি, ওই যে তখন ওটা তো জিন্না যে ওইটার সাথে ওইটা আসলে ওই জিন্নার যে উপস্থাপনটা ওই থিওরি, ওইটা না, আমি ভুল করে নেশন বলেছি, এটা নেশন হবে না। তো আমাকে ওইটা কারেক্ট করে নিবেন। ওটা আমি যদিও লিখিনি বাট আমি মুখে মুখে বলেছি, এটা 2 স্টেট সলিউশন, এটার টার্মটা হচ্ছে সলিউশন, অর্থাৎ সমাধানটাই হচ্ছে ইউএন যেটা রেজলিউশন দিয়েছিল 1947 এ, শিখেছিলাম না 1947 ইউএন রেজলিউশন, সমঝোতা। রেজলিউশন আসলে কি? সমঝোতা। তো তখন কিন্তু ওরা এই সলিউশনটা দিয়েছিল 2 স্টেট সলিউশন, অর্থাৎ একটা ইসরায়েলি স্টেট থাকবে, একটা আরব স্টেট থাকবে। ওই ক্লাস তো দেখেছেনই, আমি শুধু করে ম্যাপেও আছে, লেখা আছে ম্যাপে। সলিউশন সবার, এটা আপনি লিখে লিখে আসবেন যে অবশ্যই 2 স্টেট সলিউশনই হচ্ছে সলিউশন। দুইটারই দুই পক্ষেরই রাইট আছে, ইসরায়েলিদেরও রাইট আছে এবং প্যালেস্টিনিয়ানদেরও রাইট আছে। ইসরায়েলিদের কেন রাইটস আছে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে কতটা পারসিকিউটেড হচ্ছে আপনার জিউসরা, ইহুদিরা। 42 লাখ কনসেন্ট্রেশন ক্যাম্পে মেরে ফেলা হয়েছে, গ্যাস চেম্বারে। ওই যে হিস্ট্রি আমি বলেছিলাম গত ক্লাসে, ওটা এই জন্য ওদের পয়েন্ট অফ ভিউটা আপনার দেখতে হবে। এই কারণেই ইন্টারন্যাশনাল যে কমিউনিটি তারাও কিন্তু সাপোর্ট করে যে না ওদের একটা জায়গা লাগবে, কারণ ইউরোপে ওরা কখনোই সেফ ছিল না এবং এটা হচ্ছে নাই, ওরা এখনো সেফ না এবং সবাই এজন্যই পালিয়ে এসেছে, তাই না? তো খুবই সঙ্গত কারণে ইন্টারন্যাশনাল কমিউনিটি হচ্ছে ইসরায়েলিদেরকে সাপোর্ট করে যে না তোমাদেরও রাইট আছে। আবার প্যালেস্টাইনিদেরও রাইট আছে, তারা তো এখানেই ছিল। সো এইভাবে আপনি সুন্দর করে লিখে দিয়ে আসবেন বা বলে দিয়ে আসবেন, যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাইবাতেও জিজ্ঞেস করে যে অবশ্যই 2 স্টেট সলিউশনই হচ্ছে ওয়ে, কিন্তু এটা কখনো বাস্তবায়িত হয়নি। কেন? কারণ ইসরায়েলিরা তো কোনো ছাড় দিবে না, ওদের তো গডফাদার আছে, ইউএসএ ওদের পক্ষে, আর কি লাগে? সবাই চুপ, সবাইকে চুপ করাই দিছে, ওরা যা ইচ্ছে তাই করছে, কারো কথাই তো শুনছে না। ইউএন কেউ পাত্তা দেয় না। এখন তো ধরেন ইউনাইটেড নেশনে এখন কি হয়ে গেছে, পাপেট হয়ে গেছে বলে না, বিভিন্ন দেখবেন এডিটোরিয়াল লেখে যে ইউনাইটেড নেশনের কথা তো ট্রাম্প শুনছে না, কথায় কথায় মেম্বারশিপ বাদ দিয়ে দেয়, কিছু একটা বললে মেম্বারশিপ থেকে চলে আসে। তো কেউ তার ভয় কিছু বলছে না। পরে দেখেন সলিউশন আর কি হতে পারে, দুটা আপনি সাজেস্ট করবেন যে ইচ পার্টি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য লেজিটিমেসি অফ ইচ আদার্স ন্যারেটিভ। দুইটা পার্টিরই কিন্তু জানতে হবে যে না হ্যাঁ তোমারও লেজিটিমেসি, তোমারও জায়েজ একটা মানে অধিকার, তোমারও বক্তব্যটা জায়েজ বা তোমারও বক্তব্যটা ন্যায্য, আমারও ন্যায্য। তাহলে তো আপনি আমার কথা না শুনলে তো আমি আপনার কথা শুনবো না। তো এরকম আর কি। তারপরে হচ্ছে আপনি 3 নম্বর কি দিবেন যে হকস এন্ড ডোভস ইন ডিপ্লোমেসি। এই টার্ম গুলো আপনি জানেন কিনা ডিপ্লোমেসির ক্ষেত্রে? হকস এবং ডোভস, ডোভ হচ্ছে আপনার ওই যে কবুতর বোঝায়, শান্তির জন্য সাদা কবুতর উড়িয়ে দেয় না, শান্তির প্রতীক। তো ওই জন্য ডোভস বলা হয় শান্তি প্রিয়, যারা প্যাসিফিস্ট, যে না পিএলও যেমন প্যাসিফিস্ট, যে না তারা কিন্তু ইসরায়েলকেও রেকগনাইজ করে, আবার মানে প্যালেস্টাইনদের অধিকার নিয়েও কথা বলে। কিন্তু হামাস কিন্তু প্যাসিফিস্ট না, সে কিন্তু হক মানে কি বাজ পাখি, তারা হচ্ছে যে না আমারটা চাই শুধু, মানে যারা খুবই কনজারভেটিভ। তো এদের দুজনেরই এদেরকে হ্যান্ডেল করাটা একটা ইস্যু। তো এদের দুজনেরই চিন্তা করতে হবে যে না দুই পক্ষেরই কথা মাথায় রাখতে হবে। তারপরে কি রিচ কমন গ্রাউন্ড, এগুলো আপনি সাজেশন দিবেন। এগুলো খুবই জেনারিক এবং এগুলোই সাজেশন, আলটিমেটলি এগুলোই হচ্ছে সাজেশন, কিন্তু কেউ মানে না। তাদের কমন গ্রাউন্ডে আসতে হবে, আপনি সলিউশন দিবেন যে দুই পক্ষেরই একটা কমন গ্রাউন্ডে আসতে হবে। খালি নিজেরটা বললে কেউই কিন্তু মানবে না। যেমন ওই যে ইসরায়েলি প্যালেস্টাইনদের আসতে দিচ্ছে না, রেফিউজি আসতে দিচ্ছে না, তাহলে তো হবে না। ইসরায়েলি বলতে পারতো যে আচ্ছা 50 লাখ প্যালেস্টাইন রেফিউজি, তোমরা 20 লাখ আসো, তাও তো একটা মানুষ মানতো, সান্ত্বনা পেত। 50 লাখের একজনও আসতে পারবে না, তো এটা কি ফিলিস্তিনিরা মানবে? এটা কি মানা যায় যে আমার নিজের ভূখণ্ডে আমি নিজেই মানে হয়ে গেলাম পলাতক? এইভাবে আর কি দুজনেরই, দুই পক্ষেরই শুনতে হবে। তো আমরা এখন লেটেস্টে আসি। ট্রাম্প ডিক্লারেশন করেছে 2017 সালের 6 ডিসেম্বর, কি করলো?
তার ঐতিহাসিক সে ডিক্লেয়ার করে দিল যে জেরুজালেম হচ্ছে ইসরায়েলের ক্যাপিটাল, কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু জেরুজালেমকে দেওয়া হয়নি, আমরা পড়েছিলাম। হ্যাঁ, তো এটা তো কেউ মানবে না, কিন্তু ট্রাম্প কিন্তু পাওয়ারে এসে কিন্তু এটা করে দিয়েছে, এবং এটার জন্য আমরা দেখবো কে কি রিয়াকশন দিয়েছে। ইউনাইটেড স্টেটস হ্যাজ অফিশিয়ালি রেকগনাইজ জেরুজালেম অ্যাজ দি ক্যাপিটাল অফ ইসরায়েল, অফিশিয়ালি বলে দিয়েছে। উইথ দিস দি ইউনাইটেড স্টেটস will be the first country, তারাই হচ্ছে প্রথম দেশ to move its embassy from Tel Aviv to Jerusalem. Internationally কোনটা রেকগনাইজড বলেন তো? টেল আভিভ। কিন্তু এই ট্রাম্প হচ্ছে প্রথম দেশ যে হচ্ছে নিজের এমবাসিটা তেল আভিভ থেকে জেরুজালেমে এনে নিল এবং ঘোষণাও করে দিল। তেল আভিভে হচ্ছে সব এমবাসি গুলো আছে, তো এই কারণে ইন্টারন্যাশনালি রেকগনাইজ ছিল। তো এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প হচ্ছে এই ডিসিশনটা নিল, এবং এটা তো মানবে না কেউ, এটা কি যারা প্রেসিডেন্ট আছে তারা তো মানবে না। দেখেন কি হলো, উইচ ইজ, হ্যাঁ উইচ ইজ, এখানে কি বলা আছে, কাম বাই বোথ প্যালেস্টিনিয়ানস অ্যান্ড ক্লেমড, এটা হচ্ছে ক্লেমড আর কি, সরি এখানে বানানে ভুল আছে, এই আই হবে CLIM, মানে ক্লেমড বাই বোথ ইসরায়েল, মানে জেরুজালেম তো ক্লেম করেছে কি ইসরায়েল এবং প্যালেস্টাইন দুই জনগণই, দুই পপুলেশন তো ক্লেম করে না যে জেরুজালেম তো আমাদের, তো তারা এখন দিয়ে দিল, ইসরায়েলিদেরকে দিয়ে দিল জেরুজালেম, এটা কি মানবে প্যালেস্টাইনরা? তো তারপর কি হলো, ইট ইজ দি হোম অফ ইসরায়েলি পার্লামেন্ট, দি নেসেট অ্যাজ ওয়েল অ্যাজ দি ইসরায়েলি সুপ্রিম কোর্ট। এখন দেখেন এটা এখন কি হলো, ইসরায়েলি পার্লামেন্ট, এটা আবার এমসিকিউ আপনার আসে না, আগের যুগে আসতো আর কি, এখন তো এগুলো আসে না যে কোনটা আসলে হেড কি বলে কি পার্লামেন্টের নাম বলুন, ডুমা আসতো না, রাশিয়ার ডুমা, তারপরে জাপানের কোনটা হবে, ইসরায়েলিদের নেসেট। এখন কিন্তু এই প্রশ্নগুলো দেখছেন, এখন কিন্তু এত অবভিয়াস প্রশ্ন, ওইটি মুখস্থ প্রশ্ন কিন্তু আসে না। তো এগুলো আপনি দেখতে পারেন, বাট ওগুলো এই জন্য পড়বেন না যে প্রিলিতে আসবে, প্রিলিতে কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের ক্রিটিক্যাল প্রশ্ন আসে, অবভিয়াস এগুলো আসবে না, আসা উচিতও না। এখনকার প্রশ্নই আপনি বুঝতে পারবেন কতটা স্মার্ট হতে হয়, আপনার রিটেন বেসিস না পড়লে আপনি প্রিলিও ক্র্যাক করতে পারছেন না আলটিমেটলি। তো আচ্ছা দেখি আমরা পরের স্লাইডে চলে যাই, এগুলো দেখে নিবেন, এগুলো আপনাদের ডেটা জন্য কাজে দিবে। এখন আমরা দেখবো কিভাবে রিয়াক্ট করেছে মুসলিম কান্ট্রি, কিভাবে রিয়াক্ট করেছে। আমি খুব দ্রুত চলে যাবো শেষের দিকে। আমরা দি ইসলামিক ওয়ার্ল্ড ইজ আউটরেজ, স্বাভাবিকভাবে ইসলামিক ওয়ার্ল্ড হচ্ছে আউটরেজ হয়ে গেল, তারা সবাই খেপে গেল। এটা কি হলো, প্যালেস্টাইনিয়ান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্যালেস্টাইনিয়ান প্রেসিডেন্ট হচ্ছে আপনার এই যে ডিক্লারেশনের পরে মাহমুদ আব্বাস বলেছে ডেঞ্জারাস কনসিকুয়েন্স। দেখেন মাহমুদ আব্বাস বলে এটা কিন্তু ডেঞ্জারাস কনসিকুয়েন্স ডেকে আনবে। জর্ডানের কিং আব্দুল্লাহ, এখানে একটু আমি ডিসক্রিপটিভ করে দেওয়া আছে, আপনারা একটু পয়েন্ট করে নোট করে নিয়ে, এখানে আমি তাড়াহুড়া করে পয়েন্ট করে নিয়ে, আপনারা সুন্দর করে পয়েন্ট করে নিয়ে, এখানে ডেসক্রিপশন আকারে আমি টাইপ করে দিয়েছি আর কি। জর্ডান কিং আব্দুল্লাহ কি বলেছে দেখেন, আব্দুল্লাহ দ্য সেকেন্ড, সৌদি কিং সালমান হ্যাভ কশনড, মানে তারা কি করলো, তারা কিন্তু হুঁশিয়ারি করে দিল ইউএসএ কে এবং টার্কি, এই যে টার্কি কিন্তু থ্রেটেন করেছে। টার্কি তো আমরা জানি আরব ওয়ার্ল্ডের পক্ষে, তাই না? আমার খুবই পছন্দের ব্যক্তিত্ব হচ্ছে কি না, ওনার নামই তো ভুলে গেলাম, এত পছন্দের ব্যক্তি। আচ্ছা টার্কির যে প্রেসিডেন্টের নাম বলে দিন আমাকে, কে আছেন আমাকে জানিয়ে দিন, আপনারা যারা আছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আপনাদের জন্য পপ কুইজ। তো টার্কি কি গুলো থ্রেটেন্ড টু কাট টাইজ উইথ ইসরায়েল, যে আমরা ইসরায়েল এবং ইসরায়েলের সাথে যত ধরনের টাই আছে আমরা সব ছিন্ন করে ফেলবো। আচ্ছা ইরান কি বললো, প্যালেস্টিনিয়ান নেশন উইল অ্যাচিভ ইটস ভিক্টরি, ইরান বললো প্যালেস্টাইনই আসলে জিতবে, মানে এরকম একটা আশার বাণী দিল যে আমরা ইসরায়েলের পক্ষে না। চায়না কি করলো, চায়না হ্যাজ সেড ইট কুড শার্পেন রিজিওনাল কনফ্লিক্ট, চায়না একটা রিঅ্যাকশন দিয়েছে যেটা আসলে রিজিওনাল টেনশন বাড়াবে, কনফ্লিক্ট বাড়াবে। ইজিপ্ট কি বলেছে দেখেন, দি আরব লীগ, সেভারাল ইউরোপিয়ান নেশনস, ইজিপ্ট, আরব লীগ সব কি বলেছে, এক্সপ্রেস গ্রেভ রিজার্ভেশন, হচ্ছে খুব তারা গম্ভীর চিন্তা ভাবনা বলেছে যে এটা তো আসলে কি হলো, সবাই চিন্তিত হয়ে গেল যে এখন তো আসলে অনেক মানে কি হবে, যুদ্ধ হবে, এবং আসলেও হয়েছেও পরে, তাই না? অনেক আমরা দেখেছি। পোপ জানিয়েছে প্লিডেড দি স্ট্যাটাস কো, পোপ বলেছে যে আগে যা ছিল তাই যেন থাকে, পোপও একটা উদ্বিগ্নতা প্রকাশ করেছে। হামাস যে জঙ্গি গোষ্ঠী, তারা বলেছে হামাস থ্রেটেন অ্যান্ড ইন্তিফাদা, যে আরো একটা ইন্তিফাদা আসবে, হামাস কিন্তু ইন্তিফাদার ঘোষণা দিয়ে দিয়েছে। হিজবুল্লাহ কিন্তু বলেছে যে অ্যাগ্রেসিভলি রিঅ্যাক্ট করেছে হিজবুল্লাহ, এবং ইন্ডিয়া, friends with both Palestine and Israel could face
ওয়ান্ডারি। এখন ইন্ডিয়া হচ্ছে প্যালেস্টিনিয়ান এবং ইসরায়েলি দুটোর সাথেই কিন্তু ফ্রেন্ড। আমরা যেমন ইসরায়েলিদের সাথে কোনো সম্পর্ক কিন্তু আমাদের নেই, ডিপ্লোম্যাটিক কিন্তু কূটনৈতিক কোনো কিছু নেই ইসরায়েলির সাথে, আমরা জানি। কিন্তু ইন্ডিয়া কিন্তু দুটো দেশেরই কিন্তু ফ্রেন্ডস, এরা খুবই ডিপ্লোম্যাটিক ভাবে চলে, প্যালেস্টাইন এবং ইসরায়েল। তো এরা হচ্ছে একটু কনফিউশনে পড়ে যাবে যে এখন কি করা হবে। আচ্ছা, ফাতিমা জান্নাতি জানিয়েছে, থ্যাংক ইউ। এরদোগান, ইয়েস এরদোগান আমার প্রিয় ব্যক্তিত্ব, অথচ নাম পারি না, বুঝেন, মানে মুখে আসে না। আগে খুব প্র্যাকটিস করতাম, কিন্তু আমার খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব, ওনার যে পার্সোনালিটি, তাই না, কি মুসলিম জাতির জন্য এখনো কিন্তু উনি আশার আলো। এরদোয়ান, রিসেপ তাইপ এরদোয়ান, ওনার খুব কোট আমি কালেক্ট করেছিলাম, খুব সুন্দর একটা কোট আমি কালেক্ট করেছিলাম। আমার কোটের খাতায় পেতে পারেন আপনারা, আবার নাও পেতে পারেন, আমার মনে নেই। আমি ওনার ফ্যান আর কি। তো থ্যাংক ইউ ফাতিমা জান্নাতি, খুব ভালো স্টুডেন্ট। আমাকে হেল্প করতে হবে, হ্যাঁ সবাই টিচারকে হেল্প করতে হবে। এসিটি আন্ডার 300 স্ট্রিট 3000 এ বলেছিলাম 3000 বছর হচ্ছে এই শহরটা নিয়ে কারাকারি, এবং এটা আপনারা দেখে নেবেন, আমি এটা পড়াবো না, এটা আপনাদের জন্য সুবিধা হয়, আপনার সুন্দর পয়েন্ট আকারে দেওয়া আছে, এটা পড়ে নিন। এটা মানে থিওরি টাইপের, যে দেখেন কতবার অ্যাটাক হয়েছে। জেরুজালেম ওয়াইডলি বিলিভ টু বি অ্যাটাকড মোর দ্যান 50 টাইম, 50 বারের বেশি এই জেরুজালেম নিয়ে, শহরটা নিয়ে যুদ্ধ হয়েছে, অ্যাটাক হয়েছে, এবং ডিস্ট্রয়েড টুয়াইস সিন্স দি ব্যাটেল অফ, এই যে কি এটা, জাহি 1178। মানে এই হিস্ট্রি গুলো যে এত কঠিন, আপনাদের এখানে আমি খুব সিম্পলিফাইড ভাবে যেগুলো একদম মোটা দাগে দিয়েছি, আপনারা এটা উইকিপিডিয়া সার্চ দিলে আসলে একটু মাথা ঘুরবে, আমি তো খালি সার্চ দিতে বলি। তো এইটা আগে এটা দিয়ে পড়েন, পরে যদি অ্যাডভান্স লেভেলে যান, যখন কনফিডেন্স আসবে তখন দেখেন, নাহলে এখন যদি সার্চ করেন না, এগুলো মাথা ঘুরবে, এত ডেটা, এত যুদ্ধ দরকার নাই, ঠিক আছে। আমার স্লাইডটা দিয়ে ভালো করে শিখে শিখে দু একটা টার্ম আপনারা সার্চ দিবেন, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে। এখন যেহেতু শুরু করছেন, এখন এত অ্যাডভান্সে যেন না। তো আপনারা এইখানে ডেটাগুলো দেওয়া আছে, এগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। আর যে টার্মে আটকে যাবেন, এই যে ব্যাটেল অফ জাহি, এটা একটু দু একটা সার্চ দিয়ে দু একটা কনফিউশন সরিয়ে নেবেন, ঠিক আছে। বেশি ঘাটবেন না, মাথা ঘুরবে, এগুলো একটু কঠিন তো। সো থ্যাংক ইউ ফর টুডে। আজকের ক্লাসটা আমি শেষ করে দিলাম, আশা করি ভালো লেগেছে। হ্যাঁ, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। হ্যাঁ, আগের মতো কোয়ালিটি আমার মনে হয়েছে যে আমি হয়তো পারছি না। আমাদের রেজাল্ট নিয়ে আবার নতুন করে সার্কাস শুরু হয়েছে, আসলে না বলে পারছি না। আজকেও রুমার শুনলাম যে কালকে রেজাল্ট হবে, আবার আজকে প্রথম আলোতে এসেছে জুলাই রেজাল্ট হতে পারে শেষের সপ্তাহে, অর্থাৎ এখন থেকে আরো 1.5 মাস বলেছে। তো বললে তো প্রতিবারই তো এভাবে জানায়, তার মধ্যে এখন থেকে আবার 1.5 মাস পরের একটা ডেট দিয়েছে, তাহলে দেখেন কেমন লাগে। সো মেন্টালি খুবই ডিস্টার্বড আমি, তার মধ্যে আপনাদেরকে ক্লাসের চেষ্টা করছি। সো আমাকে হেল্প করবেন, আর কেমন লাগছে জানাবেন। আর হচ্ছে নিজেরা একটু মানে সার্চ দিয়ে আমার যে কমতিগুলো সেগুলো একটু পুষিয়ে নেবেন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, এত লং আর করার দরকার নেই, আমাদের পার্ট 2 দিয়ে আমরা প্যালেস্টাইন প্রবলেম শেষ করে ফেলেছি। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্ন নিব, আমি কিন্তু এখনই শেষ করে দিব। ফাতিমা জান্নাত টাইপ করছেন, আমরা তাহলে ওয়েট করি 1-2 মিনিট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক আছে, থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। কালকে যে ডিপ্রেসিং নিউজটা পেলাম, এত ভালো একজন অ্যাক্টর হচ্ছে সুইসাইড করেছেন, কালকে আমি সারাদিন খুব ডিপ্রেস ছিলাম, ঠিক আছে। তারপর 2টো মুভি দেখেছি। আশা করি আপনারাও ভালো আছেন এবং ডিপ্রেসড হবেন না। সবাই এই লকডাউনের সময় সবাই মেন্টালি খুবই। তো আমার চ্যানেলে আমি যা যা ভিডিও বানিয়েছি সব দেখতে থাকেন, আপনারা আপনাদের সময় কেটে যাবে। হ্যাঁ, আপনারা শিখতে পারবেন, চোখ বন্ধ করে ভিডিও ছেড়ে রাখবেন, আপনারা জাস্ট শুনে শুনেও শিখতে পারবেন। সো মন খারাপ যেন কোনোভাবে না হয়। আর আমার যে রিসোর্স গুলো আমি দিয়েছি সেগুলো আপনারা শেষ করতে আপনার করোনার সময় পার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। হ্যাঁ, স্টাডি হার্ড, দেখা হবে নেক্সট ক্লাসে।